Hello, ladies and gentlemen. Welcome back. Today's online class. সবাইকে শুভ সকাল, আদাব, ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, good morning. Please, so fast join with us. Another interesting class today will be happened and it will be very helpful for academic and admission test. Please join and mention your friend. As possible, most of the students should be participate in live class. Those are inactive in live class, very soon they will be removed from the group at first, and I will change our group. আমরা আমাদের গ্রুপ চেঞ্জ করে ফেলবো, নতুন ক্লাস নতুন গ্রুপে হবে। 2-1 দিনের মধ্যে গ্রুপে দিয়ে দেবো তোমাদেরকে। অবাক করা ব্যাপার, এটা খুব দ্রুততার সহিত আমি শুরু করব, তোমরা একটু আমার সাথে থাকো। সবাইকে আবারও স্বাগতম। শরতের শেষ লগ্ন, হেমন্তের শুরু। হেমন্ত আমাদের বাড়ির কাছে নক দিচ্ছে, তোমরা দ্রুত সো ফাস্ট। গতদিন যা পড়িয়েছিলাম আশা করি তোমরা সকলেই গতদিনের ক্লাসটি খুব সুন্দরভাবে উপভোগ করেছো। আজকের ক্লাস উপভোগ করবে, ক্লাস খাতাগুলো সকলে জমা দিবে, আমি ক্লাস খাতাগুলো চেক করবো এবং তোমাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খুলে দিচ্ছি। এই মেসেঞ্জার গ্রুপে তোমরা তোমাদের প্রবলেম শেয়ার করতে পারবে এবং আমি আজকেই মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিবনি, এবং সেখানে তোমরা আর একটা কাজ করতে পারবে, তোমাদের এই খাতাগুলো এই গ্রুপে জমা দিবে, এই গ্রুপে জমা না দিয়ে, তাহলে বেশি ভালো হবে আর কি, এটা সবার জন্য সুবিধার হবে। তো ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম তাপগতি ও প্রক্রিয়া, যদি কোনো একটা গ্যাসের অবস্থা কতগুলো ব্যাপারের উপর নির্ভর করে, তার মধ্যে অন্যতম হচ্ছে চাপ, আয়তন এবং তাপমাত্রা। তো একটা গ্যাসের অবস্থাকে আমরা এই 3টা প্যারামিটারের সাহায্যে সচরাচর প্রকাশ করে থাকি। এই 3টা প্যারামিটারে কোনো একটি অথবা দুটি অথবা 3টি প্যারামিটারই যদি চেঞ্জ হয়, ন্যূনতম যদি একটি চেঞ্জ হয়, তাহলে বলি গ্যাসের অবস্থা চেঞ্জ হয়ে গেছে। এই যে গ্যাসের অবস্থা যে প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন হয় তাকে আমরা বলি তাপগতীয় পরিবর্তন, তাপগতীয় প্রক্রিয়া, থার্মোডাইনামিক প্রসেস। বলছিলাম it will be many kind, but mainly we'll divide it. আমরা একে প্রধানত 4 ভাগে ভাগ করি, একটা চাপ স্থির রেখে, আয়তন স্থির রেখে, তাপমাত্রা স্থির রেখে, আর শেষে তাপ স্থির রেখে। কারণ এই সব কিছুর পিছনের কারিগর হচ্ছে তাপ দিলেই তবে গান এগুলো চেঞ্জ হয়। চাপ, তাপমাত্রা, আয়তন চেঞ্জ হয়। গতদিন তোমাদের সাথে কথা বলেছিলাম আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া নিয়ে। আজকে শুরুতেই তোমাদের সাথে কথা বলবো যে প্রক্রিয়া নিয়ে, তার নাম হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। আমরা প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে মেইনলি যে জিনিস তোমাদেরকে বলতে চাই, কি বলতে চাই প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে, আমরা তোমাদেরকে প্রথমে বলতে চাই সংজ্ঞা, তারপর বলতে চাই বৈশিষ্ট্য, আর শর্ত যদি থাকে শর্ত, তারপর আমরা লেখচিত্র দেখতে চাই, তারপর ওই প্রক্রিয়া আমরা কাজের রাশিমালা দেখতে চাই এবং ফার্স্ট ল অফ টিজি দেখতে চাই। এই কয়টা ব্যাপার আমরা মোটামুটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো শুরু করছি, আমি এখন আর কথা না বাড়িয়ে একদম শুরু করে দিচ্ছি তোমাদেরকে। তোমরা সবাই ধীরে ধীরে প্রথম যেটা নিয়ে কথাবার্তা বলবো আজকে তোমাদের, সেটার নাম হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। আজকে আমি 4টা প্রক্রিয়ায় তোমাদেরকে শেষ করে দেবো আর কি। সম আয়তন প্রক্রিয়া দেখার চেষ্টা করবে। আমি এই চ্যাপ্টার তোমাদেরকে অ্যাজ পসিবল ডিটেলস পড়াবো। এটার সুফল তোমরা অ্যাডমিশানে পাবা। এবং এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে বলি মাস্ট বি একটি সিকিউ হবে। তোমাদেরকে বলে দিই যে সেকেন্ড পার্টে প্রথম অধ্যায় থেকে একটা সিকিউ হয়, 2 এবং 4 5 চ্যাপ্টার, এই 4 চ্যাপ্টার মিলাই সিকিউ হয় 3টা, এই টোটাল 4টা, আর 6-7 মিলাই হয় একটা, এই 5টা, তারপর তোমার 8 থেকে হয় একটা, 9টা, 9-10 মিলায় আমাদের হয়, এই টোটাল আমাদের ওইখানে একটা বা 2টা হয়, এই সব মিলে আমাদের 8টা সিকিউ হয় আর কি। তো থার্মোডাইনামিক্স থেকে 100% একটি সিকিউ হবে, সুতরাং থার্মোডাইনামিক্সে কোনোভাবেই আমরা অবহেলা করতে পারবো না। প্রথমে সংজ্ঞা দিচ্ছি। তো সংজ্ঞা তোমরা আগে সবাই, আচ্ছা ডেফিনেশনই লিখে দিই, বাংলা বানান নিয়ে ঝামেলা হয়ে যায়। ডেফিনেশন লিখে দিলাম। ওকে,
ইও গয়ে হয় আর কি, তো এরকমভাবে লেখে আর কি। যাই হোক, আমি বাংলা বানানে যাচ্ছি না ভাই। তো শুরুতে আমি যেটা নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলতে চাই, অনুষঙ্গেও লেখা যায়। তো ডেফিনেশনটা আগে শোনো ভালো করে। যে তাপগতীয় প্রক্রিয়ায়, ভালো করে শোনো, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের আয়তন স্থির থাকে, সিস্টেমের আয়তন স্থির অথবা ধ্রুব, যে কোনো একটা ব্যবহার করতে পারো, স্থির অথবা ধ্রুব থাকে, কিন্তু কিন্তু আর বাকি যে দুটো আছে, চাপ এবং তাপমাত্রার পরিবর্তন হয়, তাপমাত্রার পরিবর্তন হয়, তাকে সমায়তন প্রক্রিয়া বলে। সমায়তন ইংলিশ তোমারে বলে দিয়েছিলাম, আইসোকোরিক প্রসেস। তো তাকে তোমার সম আয়তন প্রক্রিয়া বলে। প্রথম স্টেপ কমপ্লিট। সম আয়তন প্রক্রিয়া সংজ্ঞা তোমাদেরকে শেখাই দিলাম। এবার তোমাদের সাথে যেটা নিয়ে আমি কথাবার্তা বলবো তোমরা একটু ভালো করে শোনার চেষ্টা করবা। বৈশিষ্ট্য অলরেডি তো একটা জেনেই গেলাম। প্রথম বৈশিষ্ট্য যেটা, আয়তন স্থির থাকে, অর্থাৎ ভি ইকাল টু কনস্ট্যান্ট। আর 2 নাম্বার, ভি কনস্ট্যান্ট হলে যেটা হয়, আয়তনের পরিবর্তন, যদি আয়তন পরিবর্তন না হয় তাহলে আয়তন যদি ধ্রুব থাকে, আয়তনের পরিবর্তন না হলে আয়তনের পরিবর্তন আমরা 0 লিখতে পারি। আর তোমাদের যদি ভুল না হয়, তোমাদেরকে বলছিলাম ইন থার্মোডাইনামিক্স ওয়ার্ক মিনস চেঞ্জ অফ ভলিউম অফ গ্যাস। থার্মোডাইনামিক্সে কাজ বলতে আমরা গ্যাসের আয়তনের পরিবর্তন বুঝবো। যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হয় না, ডাব্লিউ ইকাল টু আমরা শিখছিলাম পি ডেল ভি। সো আমি তোমাদেরকে এখানে একটু বলে রাখি, যেহেতু ডাব্লিউ ইকাল টু আমরা পি ডেল ভি শিখেছিলাম, সো আমরা কিন্তু এখান থেকে এই কাজটা অবশ্যই লিখতে পারবো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। ডেল ভি 0, দ্যাট মিনস আমাদের কিন্তু কৃত কাজ 0। তাহলে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, কোন তাপগতীয় প্রক্রিয়ায় কাজ হয় না। তাহলে এই যে তাপগতীয় প্রক্রিয়ায় কাজ হয় না তার নাম হচ্ছে সমায়তন। কৃত কাজ 0 হয়। আর সবচাইতে বড় যে বৈশিষ্ট্যটা, সবচাইতে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আপনি বলেই দিছেন, আয়তনটাকে কিন্তু ধ্রুব থাকতে হবে। আয়তনকে যদি ভাই ধ্রুব রাখতে চান তাহলে আপনাকে যে পাত্রটা নিয়ে কথা বলতে হবে, সেই পাত্রের ভিতরে কোনো ওরকম পিস্টন থাকলে হবে না, যে পিস্টন এটা হলে হবে না, দেখেন এই টাইপের, কারণ চাপ প্রয়োগে এটা ফ্রিকশনলেস পিস্টন, এই পিস্টন একবার উঠে যায় নিচে নামে, এরকম হবে না। পাত্রটাকে একদম বদ্ধ হতে হবে। বলেন তো, আপনার এই রুমের মধ্যে, আমার রুমের মধ্যে আমি যদি গ্যাস রাখি, গ্যাসগুলো যতই দেয়ালে ধাক্কা দিই, অর্থাৎ দেয়ালগুলো ফিক্সড হবে, কোনো দেয়ালই এরকম হবে না যে দেয়ালগুলো একটা লুজভাবে আটকায় আছে, ফলে চাপের ফলে দেয়ালগুলো সরে যেতে পারে। তাহলে আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে এই তখনই কখনো আপনি বলে দিবেন না, বুঝছেন, সমায়তন প্রক্রিয়া, এটা আপনাকে ফিল করে নিতে হবে। যদি আপনি দেখেন বদ্ধ পাত্রে, আপনারা এগুলো কেমিস্ট্রিতে পড়বেন বা পড়েছেন হয়তো, বা আমি জানি না এখন সিলেবাস আমি জানি না, তো আপনারা হয়তো বা এটা পড়েছেন আর কি, অর্গানিক কেমিস্ট্রি না, এটা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আপনারা পড়বেন, আছে হয়তো বা গ্যাস টেস্ট নিয়ে কথা আছে, সেখানে আপনারা দেখবেন যদি একটা আবদ্ধ পাত্র হয়, কথার কথা একটা সিলিন্ডারের ভিতর, একটা সিলিন্ডার, কিন্তু ওই সিলিন্ডারটা এরকম না, ওখানে পিস্টন আছে, একটা ফিক্সড সিলিন্ডার যদি হয়, ওই সিলিন্ডারের মধ্যে যদি আমি গ্যাস রাখি, অথবা একটা বোতলের মধ্যে যদি গ্যাস রাখি, আপনি যতই তাপমাত্রা দেন, গ্যাসের চাপ বাড়বে, তাপমাত্রা বাড়বে, কিন্তু আপনি গ্যাসের আয়তন বাড়বে না। কারণ গ্যাসের আয়তন মানে ওই যে গ্যাস আধারের আয়তন, কারণ গ্যাসের নিজস্ব কোনো আয়তন নেই, গ্যাসের নিজস্ব আয়তন নেই, যে পাত্রে রাখি সেই পাত্রের আয়তন দখল করে আর কি। তো আলটিমেটলি এই ক্ষেত্রে মনে রাখবেন, অবশ্যই পাত্র অথবা সিস্টেমটিকে আবদ্ধ হতে হবে। তাহলে আপনারা এটা মাথায় রাখবেন, আবদ্ধ পাত্রে
যে প্রসেস ঘটে তার নাম হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে আপনারা এই জিনিসটা একটু সবাই মাথায় রাখবেন, এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। দেখেন, একটা টায়ার আপনারা সবাই দেখছেন, গাড়ির চাকা। তো একটা গাড়ি যখন চলে, ভালো করে ফিল করবেন, উদাহরণটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি উদাহরণটা দিচ্ছি, এটা খুবই একটা এক্সক্লুসিভ উদাহরণটা ভালো করে শুনবেন। একটা গাড়ি যখন চলে, তো গাড়ির চাকার মধ্যে তো বায়ু এক প্রকার গ্যাস, তাহলে এখানেও তাপগত, কারণ চাকাটা যখন যাচ্ছে চাকার সাথে কিন্তু মাটির ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হচ্ছে, এই তাপটা চাকার ভিতরে যাচ্ছে। তো তাপ যদি এই চাকার ভিতরে তাপ গেলে এই তাপটা কিন্তু বায়ুগুলো গ্রহণ করছে, ফলে বায়ুর অণুগুলোর ছোটাছুটি বেড়ে যাচ্ছে, ফলে তাদের মধ্যে ধাক্কা বাড়ছে, ফলে ধাক্কার ফলে অধিক তাপ উৎপন্ন হচ্ছে, ফলে এদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে চাপও বাড়ছে, কিন্তু টায়ার এতটাই শক্ত, টায়ারের আয়তন বাড়ার কিন্তু ওইভাবে সুযোগ নাই। তাই আমরা এই কথা বলতে পারি যে আমরা যদি একটা টায়ার চলমান অবস্থায়, অর্থাৎ ওই টায়ারটাই এখানে সিস্টেমটা তাপ গ্রহণ করে বা তাপ যদি বর্জনও করে, আবার যদি শীতকালে হয় মনে করেন টায়ার থেমে গেছে, এবার টায়ারের ভিতর থেকে যদি তাপ বের হয়েও চলে যায়, চাপ কমে যাবে, কিন্তু কোনোভাবেই টায়ারের আয়তন পরিবর্তন হবে না, তথা গ্যাসের আয়তন পরিবর্তন হবে না। তাই আপনারা উদাহরণ মনে রাখবেন, গাড়ি যখন চলে তখন টায়ারের ভিতর যে প্রক্রিয়া ঘটে সেটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। মাথায় রাখেন, আবারও বলছি, গাড়ি যখন চলে তখন গাড়ির ভিতরে যে প্রক্রিয়া চলে, গাড়ির চাকার ভিতরে যে প্রক্রিয়া চলে বা টায়ারের ভিতরে, গাড়ি যখন চলে তখন টায়ারের ভিতর যে প্রক্রিয়া চলে সেটা সম আয়তন। টায়ারের ভিতরে যে প্রক্রিয়া চলে, ভিতরে যে প্রক্রিয়া চলে সেটার নাম হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। আপনারা এটা মাথায় রাখবেন। কিন্তু কথা আছে, টায়ার বাস্ট হলে একই ঘটনা, ওই একই ঘটনা টায়ার যদি বাস্ট হয় তাহলে কিন্তু অন্য ঘটনা। তিলে তৈল আছে আর তিল থেকে তেল হয়, দুইটা কিন্তু এক কারক নয়, কারণ বাক্যের ভিন্নতা হেতু কর্তার কর্মের ভিন্নতা হয়ে যায়, ফলে কারক পরিবর্তন হয়ে যায়। অন দ্য সেম প্রসিডিউর, একই ঘটনায় একই সিস্টেম, যদি আমার কন্ডিশন চেঞ্জ হয়ে যায় তাহলে আমার কিন্তু প্রক্রিয়াও চেঞ্জ হয়ে যাবে। টায়ার বাস্ট হলে কিন্তু অন্য ঘটনা ঘটবে, আবার টায়ার লিক হলে আরেক ঘটনা ঘটবে। টায়ার লিক হলে কি ঘটনা ঘটবে সেটাও আপনারা একটু মনে রাখেন। একটা টায়ার লিক হলে সেখান থেকে ধীরে ধীরে বাতাস বের হবে, আর ধীরে ধীরে যদি বাতাস বের হয়, এখান থেকে বাতাস চলে গেলে গ্যাসের আয়তন কমে যাবে, গ্যাসের আয়তন কমে গেলে এখানকার চাপ কমে যাবে, আর এই যে গ্যাসের পরিমাণ কমে যাচ্ছে, ফলে অণু কমে যাচ্ছে, ফলে ধাক্কা কমে যাচ্ছে, ধাক্কা কমে গেলে তাপ কম হবে, ফলে চাপ কমে যাবে। কিন্তু আপনি দেখেন এখান থেকে যখন গ্যাসের আয়তনও কিন্তু ধীরে ধীরে টায়ারটা ধীরে ধীরে চুপসে যাচ্ছে। তাহলে এই সব ক্ষেত্রে যে জিনিসটা হবে, ফিল করার চেষ্টা করেন। আমাদের মনে হতে পারে তাপমাত্রা, এখান থেকে যদি বাতাস বের হয়ে যায় তাহলে এখান থেকে গ্যাসের অণু বের হয়ে গেল, ফলে মনে হতে পারে চাপ কমে যাবে, চাপ কমে গেলে মনে হবে তাপমাত্রা, কিন্তু যেটা ঘটবে তাপমাত্রা কমবে না, কারণ ধীরে ধীরে গেলে এখানকার তাপমাত্রা যেই কমে যাবে, পরিবেশ থেকে তাপমাত্রা ভিতরে এসে তাপমাত্রাটাকে ঠিক রেখে দেবে। ফলে টায়ারকে আপনি যদি হালকা করে পিন দিয়ে ফোটা করে দেন, লিক করে দেন, তাহলে ওইখান থেকে যখন বাতাস বের হয় তখন চাপ কমে, আয়তন কমে, কিন্তু গ্যাসের তাপমাত্রা পরিবর্তন হয় না। তাই টায়ার লিক হওয়াটা এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আবারও বলছি, টায়ার লিক হওয়াটা এটা এক প্রকার সমষ্ণ প্রক্রিয়া। আপনারা এটা মাথায় রাখবেন, কারণ ইটস এ ধীর প্রক্রিয়া, এনি কাইন্ড অফ স্লো প্রসেস, দেয়ার ইজ নো হিট চেঞ্জ, সো দিস ইজ কল্ড এ আইসোথার্মাল প্রসেস। আই থিঙ্ক ইউ উইল বি গট ইট। যদি না বুঝেন একটু কমেন্ট করবেন। আমি আজ একটা ফোন নিয়ে পড়াচ্ছি আপনাদেরকে, আশা করি আপনারা সবাই ক্লিয়ার হচ্ছেন আর কি। এগেইন ব্লার, এখন কি ক্লিয়ার? ওকে ওকে, ব্লার থাকবে ভাই, কিচ্ছু করার নাই, ওর ভিতরেই সংগ্রাম করে আমাদেরকে পড়তে হবে। দাঁড়ান, স্টিল নাও ব্লার। আচ্ছা, একদম কমেন্ট করো, এখন কি ব্লার আছে? ওরে বাবা, অনেকক্ষণ থেকে ব্লার, সো স্যাড ব্লার, সো স্যাড ব্লার। এখন কি ব্লার আছে বাবা? ব্লার আছে, একদম কমেন্ট করো। ওকে ওকে, ক্লিয়ার। ও হ্যাঁ যাবে, বুঝছো, মাঝে মাঝে ব্লার থাকবে, মাঝে মাঝে ক্লিয়ার হয়ে যাবে। তা আলটিমেটলি এগুলো তো দেখার কোনো সমস্যা হয়নি যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের আয়তন স্থির বা ধ্রুব থাকে, কিন্তু চাপ এবং তাপমাত্রা পরিবর্তন হয়, তাকে সমায়তন প্রক্রিয়া বলে। সমায়তন প্রক্রিয়ার বৈশিষ্ট্য, আয়তন স্থির থাকে, কৃতকাজ শূন্য হয়, তারপর পাত্র বা সিস্টেমটিকে আবদ্ধ হতে হবে, পাত্র অথবা সিস্টেমটিকে আবদ্ধ হতে হবে, এটা একটা বৈশিষ্ট্য। তাহলে প্রথমে বলছিলাম সংজ্ঞা, সেবা ও বৈশিষ্ট্য, তারপর উদাহরণ দিলাম। এবার চলে আসি আপনাদেরকে যেটা নিয়ে আপনাদের সাথে কথা হবে, ফিল করবেন সবাই। তার নাম হচ্ছে ফার্স্ট ল অফ টিডি। টিডি মানে আমি গতদিনই বলছিলাম
থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র। থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র দুইজন দিছে, জুল দিছে, ক্লোসিয়াস দিছে, কিন্তু পরিপূর্ণ সূত্রটা ক্লোসিয়াস দিছে, কারণ জুলের সূত্রের মধ্যে যদি ছিল। তাই পরিপূর্ণ সূত্রটা এই ক্ষেত্রে কেমন দেখায়, পরিপূর্ণ সূত্রটা ছিল এরকম, ডি কিউ ইকাল টু অথবা ডেল কিউ, আপনি বড় পরিবর্তন নিয়ে কাজ করলে ডেল কিউ, ডি কিউ ইকাল টু আমাদের ছিল ডিইউ প্লাস ডি ডাব্লু, বাট এখান থেকে একটু ভালো করে দেখবেন, ডিইউ ডি ডাব্লু মানে পিডিভি, বাট অন দ্য সম-আয়তন প্রক্রিয়া, সম-আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে, এই যে সম-আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে ইন দ্য প্রসেস অফ আইসোকরবিক ফার্স্ট ল, ইন দ্য প্রসেস অফ আইসোকোরিক সম-আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে ফার্স্ট ল অফ টি ডাব্লিউ 0 হয়, ফলে ডি কিউ ইকাল টু ডিইউ। এখান থেকে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা, ভালো করে বুঝেন। আমি যদি কোনো সিস্টেমে তাপ দিই, সে তাপটা দুই ভাগে ভাগ হয়। আমি ধরেন আমি হচ্ছে পিতা, আমার দুই সন্তান, আমার টোটাল প্রপার্টি দুইজনের মধ্যে ভাগ হবে, কিন্তু কোনো কারণে যদি একটা সন্তান সম্পত্তি গ্রহণে অনীহা প্রকাশ করে, তাহলে অপর সন্তানই সমগ্র সম্পত্তির মালিক হয়ে যাবে। তো আলটিমেটলি সেম প্রসিডিউর, আপনারা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আপনারা দেখছিলেন ডি কিউ ইকাল টু হয়ে যাচ্ছে ডি ডাব্লু। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পুরা তাপটাই কাজে পরিণত হয়, কোনো অন্তস্থ শক্তির পরিবর্তন হয় না, কিন্তু সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো কাজ হয় না, পুরা তাপটাই সিস্টেমের অন্তস্থ শক্তিতে ব্যয়িত হয়। তো আলটিমেটলি আপনি ভালো করে বুঝেন, এর টাকা যদি দুইজনের মধ্যে ভাগ হয়, বি আর সি এর মধ্যে, তাহলে কিন্তু বি এর ভাগও কমে যাবে, সি এর ভাগও কমে যাবে, কিন্তু এদের মধ্যে কেউ যদি 0 হয়, তাহলে কিন্তু সি এর মানটা সর্বোচ্চ হবে। তাহলে আপনি এ ইকাল টু বি প্লাস সি, এ যদি কনস্ট্যান্ট হয়, এর মান যদি চেঞ্জ না করেন, সি এর মান তখনই সর্বোচ্চ হবে যদি বি 0 হয়। উল্টা কথাও প্রযোজ্য, বি এর মান সর্বোচ্চ হবে যদি সি 0 হয়। তাহলে আপনার এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা কি এই কথাও বলতে পারে যে একটা পাত্রে গ্যাস নিয়ে 100 জুল তাপ দেওয়া হলো, সর্বোচ্চ অন্তস্থ শক্তির পরিবর্তন হলো, প্রক্রিয়াটি কোন প্রক্রিয়া? আপনাকে বুঝাই নিতে হবে সর্বোচ্চ অন্তস্থ শক্তি পরিবর্তন হয় যে প্রক্রিয়ায়, সে প্রক্রিয়ার নাম হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। তাহলে এখান থেকে আপনার একটা, এটাও একটা সূত্র, একটা তথ্য খালি মাথায় রেখে দেন। সম আয়তন প্রক্রিয়ায়, সম আয়তন প্রক্রিয়ায় সর্বোচ্চ অন্তস্থ শক্তির পরিবর্তন হয়, সর্বোচ্চ অন্তস্থ শক্তি চেঞ্জ হয়। আবারও বলছি ভাই, বই পড়ে লাভ হবে না, কনসেপ্ট লাগবে। 100 ম্যাথ করেও লাভ হবে না, 500 ম্যাথ করেও লাভ হবে না যদি কনসেপ্ট থাকে। তুমি যদি সত্যিকারের স্টুডেন্ট হও, তুমি তাহলে কনসেপ্ট দিয়ে সব অঙ্ক করতে পারবে। 50টা অঙ্ক করালে 51 নম্বর অঙ্কে ধরা খাবে যদি কনসেপ্ট না থাকে। তাহলে আমি আবারও বলছি, শিখালাম সংজ্ঞা, শিখালাম বৈশিষ্ট্য, শিখালাম উদাহরণ, তারপর শিখালাম ফার্স্ট ল অফ টিডি। এবার তোমাদেরকে যেটা শিখাবো তার নাম হচ্ছে গ্রাফ লেখচিত্র। ওই যে নির্দেশক চিত্র, নির্দেশক চিত্র কাকে বলে তোমরা জানো, অথবা পি বনাম ভি লেখচিত্র। তো পি বনাম ভি লেখচিত্র জানার আগে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, প্রথম কাজ, আপনাদেরকে অনেকবার ভাই আমি গ্রাফ শিখাইছি, নিজ হস্তে গ্রাফ শিখাইছি, অনেক কথা বলে গ্রাফ শিখাইছি। তো সেক্ষেত্রে বলছিলাম যে গ্রাফ আঁকানোর প্রথম শর্ত আগে দেখতে হবে আপনি যাদেরকে নিয়ে গ্রাফ ড্রয়িং করছেন তাদের মধ্যে কেউ ধ্রুব কি না। তাহলে এখানে কিন্তু চাপ চেঞ্জ হয় সম-আয়তনে, কিন্তু ভি কিন্তু কনস্ট্যান্ট। তার মানে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি ভি কনস্ট্যান্ট। আর ভি কোন অ্যাক্সিসে আছে আপনাদের ভাষায়, যদিও এটা স্বাধীন অক্ষ, কিন্তু আপনাদের ভাষায় এটা এক্স অক্ষ। তাহলে এক্স ইকাল টু কনস্ট্যান্ট, আপনারা সবাই জানেন কনস্ট্যান্ট, বুঝেন না, একটা মান দিয়ে দিলাম এক্স ইকাল টু এ। এবার তো বুঝেছেন এ একটা কনস্ট্যান্ট, আপনারা সবাই জানেন এক্স ইকাল টু এ। এই সমীকরণের জিওমেট্রিক্যাল রূপ ফরমেশনটা এরকম হয়, এক্স ইকাল টু 0 মানে আপনারা সবাই জানেন এক্স ইকাল টু 0 মানে ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করে, এক্স ইকাল টু এ মানে এটা আপনাকে বুঝতে হবে ওয়াই অক্ষের প্যারালাল সরলরেখা। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন বলেন তো, যে গ্যাসের পরিবর্তন, গ্যাসের অবস্থা এই বিন্দুগুলো দেখানো হয়েছে। চাপ এবং আয়তন কিভাবে চেঞ্জ হচ্ছে ওই গ্যাসের ক্ষেত্রে এটা দেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে গ্যাসের আয়তন, আমি যদি এটাকে নাম দিই ভি, তাহলে এই বিন্দুতে যেতে হলে কতখানি সামনে যেতে হয় সেটাই গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন ছিল ভি, তারপর চাপ ছিল 0, কিন্তু ধীরে ধীরে, যদি এটা সম্ভব না চাপ 0, তারপরেও ধরে নিলাম ধীরে ধীরে গ্যাসের আয়তন বাড়ছে, কিন্তু গ্যাসের চাপ বাড়ছে, কিন্তু গ্যাসের আয়তন, এই বিন্দু যেতে হলেও কতখানি সামনে যেতে হবে, এতখানি সামনে, এতখানি উপরে। এখান থেকে দেখেন এই বিন্দুতে, এই বিন্দু, এই বিন্দু, এই সব কয়টা বিন্দুর
কিন্তু ভুজ একই, কারণ এই বিন্দুগুলোতে যেতে এতখানি সামনে, এতখানি উপরে, এতখানি সামনে, এতখানি উপরে, এতখানি সামনে, তাই ওয়াই চেঞ্জ হচ্ছে, তার মানে পি চেঞ্জ হচ্ছে, কিন্তু ভি এর কোনো পরিবর্তন হচ্ছে না। সুতরাং আমি আপনাদেরকে এটা বলতে পারি, এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়ার লেখচিত্র। এটাই আপনাকে বোঝাচ্ছে। কখনো যদি দেখেন ওয়াই অক্ষের প্যারালাল সরল রেখা পি বনাম ভি লেখচিত্র, তাহলেই বুঝবেন এটা একটা সম আয়তন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কোনো আয়তন চেঞ্জ হয়নি, এই প্রক্রিয়ায় কোনো কাজ হয়নি। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এবার ফার্স্ট ল অফ টিডি গেল, পি বনাম ভি লেখচিত্র গেল। এবার লাস্টের যে জিনিসটা আমরা যাই করি তাই করি, শোনেন, আপনাদের মনে আছে আমরা নিউটনীয় বলবিদ্যা আমরা যখন পড়ছিলাম, আপনাদেরকে কি পড়াইছিলাম, প্রাবল্য আর বিভব পড়াইছিলাম, তখন আপনারা দেখছিলেন স্থির তরিতে আমরা যাই করি তাই করি, শেষে যে প্রাবল্য বিভব নির্ণয় করি। এই চ্যাপ্টারেও তাই, যাই করি তাই করি, শেষে যে কাজ নির্ণয় করি। আমাদের কথাই হচ্ছে কাজ বের করা। তো এবার আমরা আপনাদেরকে সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ অলরেডি যদিও বলেছি, আবারও বলছি, সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ। তাহলে কোন প্রক্রিয়ায় কোনো কাজ হয় না সেটাও আপনারা যদি প্রচ্ছন্নভাবে বলে দিই সেটা, অথবা সর্বোচ্চ অন্তস্থ শক্তি পরিবর্তন হয়, একই কথা। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লু মানে পি ডেল ভি, বা ডেল ভি দিয়ে লাভ নাই, ডেল ভি জিরো, সো ডাব্লু ইকাল টু জিরো। তাহলে এটা একটু মাথায় রাখবেন, সম আয়তন প্রক্রিয়া কাজের সূত্র জিরো। বাট সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু কাজ ছিল, কাজের সূত্র ছিল এন আর টি লন V2/V1। এটা ছিল সম আয়তন প্রক্রিয়া কাজের সূত্র। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া কাজের সূত্র। আপনারা দেখেন, প্রথম থেকে দেখেন, যদি বুঝতে পারেন তাহলে ওকে লিখবেন। আরও দুইটা প্রক্রিয়া আপনাদের কাছে ক্লিয়ার করব, যদি বুঝতে পারেন তাহলে ওকে বলেন, বুঝতে পারলে ওকে বলেন। ব্লার থাক যাই থাক, ঠিক আছে, বৃষ্টি হোক সমস্যা নাই, বৃষ্টি হোক, সবাই থাকো, শেষ পর্যন্ত থাকো। শোনো, লাইভ ক্লাস টেনে দেখা যায় না, লাইভ ক্লাসের এটাই সুবিধা। আর তোমরা দেখুন ক্লাস দেখো, তো রেকর্ড ক্লাস তোমরা টেনে টেনে দেখো আর কি, যার কারণে কনসেপ্টগত ল্যাকিংস থেকে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কথা বলেন, বুঝতে পারলে ওকে লেখেন, কোনো সমস্যা হলে সেটাও লেখেন। কি কি শিখালাম আমার পড়ানোর একটা ফরম্যাট আপনারা বুঝে গেছেন আর কি, দ্রুত বলে ফেলবেন। ওকে, মোতাফিক ওকে, হেনা ওকে, পূজা ওকে। শুধু হুদাই ওকে বলো না বাবা, বুঝে শুনে ওকে বলো। কথা বলেন, কথা বলেন দ্রুত। আর আমি বলি, এই যে ফেক আইডি যারা আছো তাদেরকে ভাই আমি সিস্টেম থেকে আউট করে দেবো, ঠিক আছে? এক আইডি দিয়ে 20 জন চালানো, ওগুলো শিক্ষা আমার হয়ে গেছে, ঠিক আছে? দ্রুত তোমরা গ্রুপে অ্যাড হবে, এবং গ্রুপে তোমরা যখন অ্যাড হবে তোমাদের একদম সঠিক ইনফরমেশান। এবং কেউ ওই দাদার আইডি দিয়ে অ্যাড হওয়ার পর 2 দিন পর বলবে দাদার আইডি রিমুভ করে দেয়, নতুন আইডি, ওগুলো হবে না। একটা মানুষের কত আইডি হয়? একটা নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে সবাই আমি করে নিব আর কি, ঠিক আছে? আইডি ভেরিফাইড আইডি ছাড়া কোনো আমার গ্রুপে ক্লাস করতে পারবে না আর কি, ঠিক আছে? ভেরিফাইড আইডি লিখবি, ওরকম কোনো ফেক আইডি দিয়ে তোমার ক্লাস নিব না, ওইসব ভণ্ডামি বাদ দিয়ে দাও আর কি। তো চলে আসো আর কি, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো আর কি। গ্রুপের মধ্যে কোনো ধরনের ভেজাল রাখা যাবে না, গ্রুপে কোনো অনুসর, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এগুলো কোনো কিছুই থাকবে না। আমাদের গ্রুপে শুধু থাকবে বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বলে এবং বাঙালি জাতীয়তাবাদ এবং স্বাধীনতাবোধে বিশ্বাস করে, আমরা তাদেরকেই শুধু গ্রুপে রাখবো আর কি। ধন্যবাদ সবাইকে। পরের কোশ্চেনে চলে যাচ্ছে আপনাদের সাথে। সেই প্রক্রিয়ার নাম সমচাপ প্রক্রিয়া। তো আলটিমেটলি আপনারা একটু আরেকবার ফিডব্যাকটা আপনাদের চেক করে নিই। সবাই, হ্যাঁ সবাই ওকে লিখেছেন, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ। বেশিরভাগই ওকে লিখে ফেলেছেন। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এবার সমচাপ প্রক্রিয়া নিয়ে কথা বলবো আপনাদের সাথে, আবারও সেই আগের মতো। আবারও বলছি, সিলেবাস কিন্তু সমষ্ণ এবং রুদ্ধতাপীয়, কিন্তু আমাদের অ্যাডমিশনের জন্য সব লাগবে, এই জন্য পড়াচ্ছি আর কি। আইসোবারিক সিস্টেম, প্রসেস ভালো করে বোঝার চেষ্টা করবে। আইসোবারিক প্রসেস সংজ্ঞা, আমাকে আর লজ্জা দিও না, আমি আর সংজ্ঞা লিখতে চাই না, সংজ্ঞা কি হবে দেখতে পাচ্ছ? সম মানে সমান, চাপ মানে চাপ, তাহলে সমান চাপ। তাহলে যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপ স্থির থাকে, ধ্রুব থাকে, কিন্তু তাপমাত্রা এবং আয়তনের পরিবর্তন হয়, তাকে সমচাপ প্রক্রিয়া বলে। আশা করি তোমরা সংজ্ঞাটা ডট লিখে ফেলবে আর কি। এবার আসো, প্রথম যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে বৈশিষ্ট্য।
এক নাম্বার বৈশিষ্ট্য। এর বেশি বৈশিষ্ট্য লাগবে না, বুঝছো, এটা নিয়ে আমাদের বেশি কথাবার্তা বলা নেই আর কি। প্রথম বৈশিষ্ট্য তো দেখতেই পাচ্ছ, চাপ স্থির থাকে, ওর সংজ্ঞাই ওর বৈশিষ্ট্য, অর্থাৎ অর্থাৎ পি ইকাল টু কনস্ট্যান্ট হয়। দেখলে লেডিস এন্ড জেন্টলম্যান, 2 নাম্বার ব্যাপার, 2 নাম্বার যে বিষয়টা, এই প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির পরিবর্তন এবং কৃত কাজ উভয়ই সংগঠিত হয়। ওই ভালো করে বুঝো, মজার ব্যাপার। সমষ্ণ প্রক্রিয়ায় কি হলো, কোনো অন্তস্থ শক্তির পরিবর্তন হলো, আয়তন প্রক্রিয়ায় কি হলো, কোনো কাজ হলো না, কিন্তু এই প্রক্রিয়ায় অন্তস্থ শক্তিরও পরিবর্তন হয় এবং কৃতকাজ উভয়ই সংঘটিত হয়। এখন বলতে পারো প্রকৃতপক্ষে ক্লোসিয়াসের সূত্র এই প্রক্রিয়ার ক্ষেত্রে অ্যাকুরেটলি কাজ করলো। কথা বুঝতে পারছো? এবার চলে আসো 3 নাম্বার যে ব্যাপারটা কোথায় ঘটে, তোমাদেরকে একটু মাথায় বলে দিই। চাপ স্থির রাখতে হলে খোলা পাত্রে সংগঠিত হয়, কারণ খোলা পাত্র হলে পাত্রের উপর তোমরা জানো অলওয়েজ একটা চাপ থাকে, সেই চাপটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। আমরা যখন খোলা পাত্রে পানি গরম করি, সমুদ্র পৃষ্ঠ, এগুলোকে আমরা সমচাপীয় প্রক্রিয়া হিসাবে ধরে নিই। তো মনে রেখো, খোলা পাত্রে সংগঠিত হয়। এবার চলে আসো, সংজ্ঞা গেল, বৈশিষ্ট্য গেল। এবার তারপরে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে ফার্স্ট ল অফ টিডি ইন আইসোবারিক প্রসেস। ফার্স্ট ল অফ টিডি মানে থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আবারও বলছি, প্রথম সূত্র মানে ক্লোসিয়াসের সূত্র। কি শিখছিলাম? ডিকিউ, বা আমরা শিখছিলাম, আচ্ছা ডিকিউ দিয়ে দিলাম, তুমি ডেল কিউ দিতে পারো, ইট ডাজেন্ট ফ্যাক্ট। তো ডিকিউ ইকাল টু শিখছিলাম ডিইউ প্লাস ডিডাব্লিউ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আর এখানে ডেল দিলে ওইখানেও, আমি তাহলে একবারে একসাথে দুটো দেখাই দিই। তাই ডেল কিউ ইকাল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এটা মানে বড় কাজ আর কি, বুঝছো, ডেল ডাব্লিউ দ্বারা। তো ডেল ডাব্লিউ লেখি না লেখে শুধু ডাব্লিউ লিখি, মানে ওটা টোটাল নিট কাজ। ডি ডাব্লিউ মানে ক্ষুদ্র কাজ, আর ডেল ইউ দ্বারা সত্যিই পরিবর্তন বোঝায়, যখন বৃহৎ পরিবর্তন হয় অন্তস্থ। তো এখান থেকে দেখো, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আগে শোনো আমার কথাটা ভালো করে, না শুনে কথা বলো না। আপাতত খালি আমার কথাতে বিশ্বাস রাখতে হবে। তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম ডি ইউ ইকাল টু NCV/dt, এই সূত্রটা, বুঝছো। আমি একটু আজকে পারবো কিনা যায় না, সম্ভবত সামনে ক্লাসে আসবে। আচ্ছা চেষ্টা করবো আজকে ক্লাসে যদি পারি, মনে হয় পারবো না। তো তারপরে একটু বলি, এই ডিইউ ইকাল টু NCV/dt এটা কোনো প্রক্রিয়ার উপর নির্ভরশীল না, এটা অন্তস্থ শক্তি বের করার একটা মানে কি বলবো আর কি, তোমার চিরন্তন সত্য। এটা যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে, সে সাইক্লিক হোক, নন সাইক্লিক হোক, আইসোবারিক হোক, আইসোকরিক হোক, এনি কাইন্ড অফ প্রক্রিয়া, isothermal, it doesn't matter, it doesn't depend on cycle process, it only depends on অন্তস্থ শক্তি পরিবর্তন। NCV, N দ্বারা বলেছিলাম মোল সংখ্যা, সি দ্বারা বলেছিলাম মোলার আপেক্ষিক তাপ কিন্তু স্থির আয়তনে, আর ডিটি দ্বারা তাপমাত্রা, আর DW ইকাল টু কিন্তু চাপ স্থির। দেখতেই পাচ্ছ যে এই প্রক্রিয়ায় চাপ স্থির। তো স্থির চাপে আমরা তোমাকে বলেই দিছি ভাই, কাজ বের করার দুইটা সূত্র, একটা চাপ স্থির থাকলে একটা চাপ পরিবর্তন। চাপ স্থির থাকলে সূত্র হচ্ছে পি ডেল ভি বা পিডিভি, আর যদি চাপ স্থির না থাকে তাহলে ইন্টিগ্রেশন অফ পিডিভি V1 to V2। তো আলটিমেটলি এই ক্ষেত্রে এটা তোমরা ব্যবহার করতে পারবে। এবং আর একটু বলে দিই, এই ক্ষেত্রে যদি ব্যবহার করো ডেল কিউ ইকাল টু, তখন সেক্ষেত্রে কী হবে, NCV। দেখো অন্তস্থ শক্তির পরিবর্তন ডিটির উপর নির্ভর করে, তাপমাত্রা পরিবর্তনের উপর। তাপমাত্রা পরিবর্তন ক্ষুদ্র, অন্তস্থ শক্তির পরিবর্তনও ক্ষুদ্র, কিন্তু অন্তস্থ শক্তির পরিবর্তন বড় মানে বুঝতে হবে তাপমাত্রা পরিবর্তন। তাহলে এখানে আর ডিটি না দিয়ে ডেলটি দিব, আর ডাব্লিউ ইকাল টু তখন পি ডেল ভি দেবো। তখন এখানে ক্ষুদ্র আয়তনের পরিবর্তন হয়েছে, তাই ক্ষুদ্র কাজ হয়েছে, কিন্তু আয়তনের পরিবর্তন তখন বিশাল হয়ে যাবে, পি ডেল ভি। এবং এটা প্রযোজ্য, কারণ এই প্রক্রিয়াটাই সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় চাপ স্থির থাকে। তো স্থির চাপের ক্ষেত্রে কাজ বের করার সূত্র
চাপ গুণন আয়তনের পরিবর্তন, সে ক্ষুদ্র আয়তনে পরিবর্তন হোক আর বেশি আয়তনে পরিবর্তন হোক, চাপ তো স্থিরই থাকে, তাই পি গুণন ডেল ভি ব্যবহার করি। তো তোমাদেরকে একটু বলি, আর আরেকটা কথা একটু বলি, একটু আবার তোমাদের মাথার উপর দিয়ে না যায়, আমাকে একটু সহযোগিতা করো। আমি আবারও বলছি, আমি যখনই মোলার আপেক্ষিক তাপ পড়াবো এটা তোমরা বুঝে দেবে। স্থির চাপের ক্ষেত্রে, আবারও বলছি, স্থির চাপের ক্ষেত্রে একটা সিস্টেমের এটাকে লেখা হয় এনসিপিডিটি দ্বারা। স্থির চাপে কতটুক সিস্টেম তাপ নিল বা দিল, চাপ দিলে বা নিলে তাপমাত্রা একটা চেঞ্জ হয়, তো এই তাপমাত্রার চেঞ্জ দ্বারাই আমরা চাপের চেঞ্জটাকে, তাপমাত্রার চেঞ্জটাকে বের করি। তো কোনো সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্ধিত তাপ স্থির চাপে যদি সিস্টেমে তাপ দাও, সেক্ষেত্রে ডিকিউর পরিবর্তে এনসিপিডিটি লেখা যায়, ডিউর পরিবর্তে লেখা যায় এনসিবিডিটি আর পিডিভি। এখন তোমরা আমাকে আবার কোশ্চেন করবে, ভাই ডিকিউ থেকে এটা কীভাবে এলে? এটার জন্য তোমাদেরকে জাস্ট আজকের ক্লাসের শেষ অবধি ওয়েট করতে হবে। তাহলে ফাইনালি আমি আপনাদের সাথে একটু কথা বলে নিই, আমাকে সহযোগিতা করেন। আপনাদেরকে চাপ যদি স্থির থাকে, তাহলে চাপ স্থির থাকলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আপনি লিখতে পারবেন। মূল সূত্রটা তো লিখতেই পারবেন, ডিকিউ ইকাল টু ডিউ প্লাস ডিডাব্লিউ, কিন্তু ডিকিউর পরিবর্তে প্রয়োজন হলে ডিকিউ সরাসরি না দিয়ে সিপি দিয়ে দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে এনসিপিডিটি লিখতে পারবেন। আর ডিউর পরিবর্তে এটা কেবলমাত্র এই প্রক্রিয়ার ক্ষেত্রেই লেখা যাবে, কিন্তু এটা যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে লেখা যাবে, সেটা আমি ব্যাখ্যা দেবো আপনাদেরকে। তো ডিউ ইকাল টু এনসিবিডিটি আমি সময় আয়তনের ক্ষেত্রেও লিখতে পারতাম, সমতাপে রুদ্ধতাপের ক্ষেত্রেও লিখতে পারতাম, সব ক্ষেত্রে লিখতে পারবেন পিডিভি। আর যদি পরিবর্তনটা বেশি হয়, পরিবর্তনটা বেশি হলে আমরা বেশি পরিবর্তন হলে তখন লিখি ডেল কিউ ইকাল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লু, সরি তখন শুধু ডাব্লু লিখি, কারণ ডিইউ দ্বারা ক্ষুদ্র কাজ। আবার ডেল কিউর পরিবর্তে আমি তাহলে এটা ব্যবহার করতে পারবো এনসিপি ডেলটি, কারণ ডেল কিউ ডিরেক্ট ডেলটির উপর নির্ভর করছে এই সূত্র অনুসারে। তাহলে এখানে আবার লেখা যাবে এন সি ভি ডেলটি, আর এখানে লেখা যাবে পি ডেল ভি। তাহলে এখন কনফিউজড হবেন না, সূত্র তো হয়ে গেল। এই দুটার মধ্যে কোনো পার্থক্য নেই, এটা আর এটা খালি ক্ষুদ্রের ক্ষেত্রে, এটা বড়োর ক্ষেত্রে, এটা যে কোনো একটা লিখলেই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেম হচ্ছে এটা প্রয়োজন অনুসারে এনসিপিডিটি ডেলটি ব্যবহার করবেন, প্রয়োজন অনুসারে এনসিবিডিটি ব্যবহার করবেন, পি ডেল ভি প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন। আমাদেরকে অঙ্ক না করলে এটা ক্লিয়ার হওয়া যাবে না। আমি আবারও বলছি, সমায়তন প্রক্রিয়ায় সিস্টেম তাপের আদান প্রদান হবে এবং সিস্টেমের চাপ চেঞ্জ হবে না, কিন্তু আয়তনও চেঞ্জ হবে, তাপমাত্রাও চেঞ্জ হবে। তা আয়তন চেঞ্জ হয়েছে মানে বুঝতে হবে কাজ হয়েছে, তাপমাত্রা চেঞ্জ হয়েছে মানে বুঝতে হবে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয়েছে। তাহলে আলটিমেটলি আমরা এটা লিখতে পারবো। এবার এসেন আমরা লেখচিত্র ড্রয়িং করব। নির্দেশক চিত্র সবাই ভালো করে বোঝার চেষ্টা করবে, অথবা পিভি ডায়াগ্রাম কার ক্ষেত্রে? তোমার সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। বারবার বলছি, পি বনাম ভি লেখচিত্র শুরুতে যেটা থাকে তাকে ওয়াই অক্ষে, যে পরে থাকে তাকে এক্স অক্ষে দিতে হয়। প্রথমে লেখচিত্র অঙ্কনের আগে দেখতে হবে ভি কি কনস্ট্যান্ট, নো সমচাপ প্রক্রিয়া ভি কনস্ট্যান্ট না, পি কি কনস্ট্যান্ট, ইয়েস পি কনস্ট্যান্ট। তাহলে পি ইকাল টু কনস্ট্যান্ট, তাহলে এটাই হবে এই লেখচিত্রের জন্য। লেখচিত্র অঙ্কন করতে হয় ফাংশন থেকে, তাহলে এই লেখচিত্রের যে ফাংশন সেটা আমরা পেয়ে গেছি পি ইকাল টু কনস্ট্যান্ট। পি বুঝি না, এইদিকে যে অক্ষ তার নাম হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই কনস্ট্যান্ট বুঝি না, বি বুঝি। আপনারা সবাই জানেন ওয়াই ইকাল টু বি। দিস জিওমেট্রিক্যাল ইকুয়েশন রিপ্রেজেন্ট এ স্ট্রেট লাইন অ্যান্ড দিস স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে এই যে প্যারালাল টু এক্স অ্যাক্সিস দেখতেই পাচ্ছেন, এই বিভিন্ন পয়েন্ট দ্বারা গ্যাসের চাপ আয়তন, এই বিন্দুর যেতে হলে মূল বিন্দু থেকে কিছু পরিমাণ সামনে কিছু পরিমাণ উপরে, এই বিন্দুর যেতে হলে আরও সামনে আরও উপরে। দেখেন আয়তন চেঞ্জ হচ্ছে, এক্স এর পরিবর্তন মানে আয়তন চেঞ্জ হচ্ছে, কিন্তু চাপটা একই থেকে যাচ্ছে, এটাই হচ্ছে সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এবার আসেন আমাদের লাস্ট যে ইয়াটা, সেটা হচ্ছে কৃতকাজ। কোন প্রক্রিয়ার ক্ষেত্রে? সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে। ভালো করে দেখবেন আর কি, প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ। না বুঝলে আবার রিপিট করব, নো টেনশন, আমরা কোনো রেকর্ড ক্লাস দিই না, সো আমাদের এখানে কোনো এডিটিংয়ের সুযোগ নাই। এটাকে বারবার ড্রয়িং করা, হাতের লেখা যাই হোক, এডিটিং করে লিখছি না, আমি রিয়েলিস্টিক টাইমে পড়াচ্ছি, আপনার এখান থেকে দেখার চেষ্টা করেন। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ, এটা ইকাল টু আমি লিখতে পারবো ডাব্লু ইকাল টু, আবারও বলছি কাজ বের করার দুইটা সূত্র, একটা পি ডেল ভি আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ পিডিভি। যেহেতু এখানে চাপ স্থির থাকে, আয়তনের যতই আপনি পরিবর্তন ঘটান না কেন চাপটা স্থির থাকবে। একটা পাত্রে আপনি কিছু গ্যাস নিয়ে তাপ দিবেন, আয়তন যতই বাড়তে থাকে
কিন্তু এর উপরে চাপটা স্থিরই থেকে যাবে, বায়ুমণ্ডলীয় চাপই অ্যাটমিক তোমার অ্যাটমসফেরিক প্রেশারই থেকে যাবে। সো উই ক্যান রাইট ডাব্লিউ ইকাল টু পি ডেল ভি ফর দিস প্রসেস। প্লিজ কমেন্ট অন আস, আপনারা যদি বুঝতে পারেন এটা আমাকে কমেন্টে জানান, এটা কমেন্টে জানান, এটা আমাকে কমেন্টে জানান, কমেন্টে জানান। কোনো সমস্যা হলে আমি রিপিট দিব, কোনো সমস্যা হলে আমি রিপিট দিব, বলেন। সঞ্জিদা ঐশী তুমি তোমার ইয়া চেঞ্জ করো। যাদের আটকে যাচ্ছে তাদের সমস্যা, বাবা আমার এখানে নেটওয়ার্ক ক্লিয়ার আছে কমপ্লিটলি। কমেন্ট অন প্লিজ, কমেন্ট অন, কমেন্ট অন, সবাই হাতে ইয়া নাও, এত বাবা অলস হলে হবে না, কমেন্ট করো সবাই, বুঝছো কিনা কমেন্ট করো। জেনিন আপনার আটকে যাচ্ছে, একটু হাই স্পিড নেটওয়ার্ক কিনতে হবে। বাংলাদেশের অপর নাম বৈষম্যের দেশ, দিস দ্য কান্ট্রি অফ ডিসক্রিমিনেশন। সবার সমান অধিকারের প্রয়োজন নাই। যার ভালো নেটওয়ার্ক থাকবে, যার দামি ফোন থাকবে সে ভালো পড়াশোনা পাবে, যার বাবার টাকা থাকবে, যার নাই সে পাবে না, এটা সরকার বলে দিতে, আমার কিচ্ছু করার নেই। সরকার আজ পর্যন্ত একটা ফ্রি নেটওয়ার্ক দিতে পারে নাই আর কি, ফ্রি ব্যান্ডউইথ দিতে পারে নাই স্টুডেন্টের। সুতরাং আমার এখানে কিছুই করার নাই। সমাজ যেভাবে চলে, আমি সমাজের এগেনিস্টে গেলে সেটা বিপ্লব হয়ে যাবে, আর আমার কোনো বিপ্লব করার ইচ্ছা নাই, কারণ বিপ্লবের পরের দিন বিপ্লবীরাই থাকে না আর কি, চলে আসো আর কি। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান আপনারা একটু কমেন্ট করেন। ওকে ওকে নাসিম সাহেব ওকে, তামান্না জান্নাত ওকে, ওকে ঠিক আছে, ফুললি বলতেছি, আরেকবার বলতেছি প্রথম থেকে আরেকবার, সবাই শোনো। সংজ্ঞাটা হচ্ছে, একদম স্টপ যাও, একজন বলছে আরেকবার বলেন ভাইয়া, আমি যেটা বলতেছি সেটা ভালো করে দেখো। যদি সিস্টেমের যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপ স্থির থাকে, কিন্তু জিনিস টোটাল তো তিনটে, একটা পিভিটি চাপ স্থির থাকবে, কিন্তু ভি এবং টি চেঞ্জ আয়তন এবং তাপ, তাকে সমচাপ প্রক্রিয়া বলে। বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য চাপ স্থির থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? এই প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, তাপমাত্রাও স্থির থাকে না আয়তন, সুতরাং অন্তঃস্থ শক্তিরও পরিবর্তন হয়। এই প্রক্রিয়ায় যদি সিস্টেমে তাপ দাও, আমি সিস্টেমে অনেকভাবে তাপ দিতে পারি, চাপ স্থির রেখে তাপ দিতে পারি, আয়তন স্থির রেখে তাপ দিতে পারি, এবং তোমার স্থির রেখে তাপ দিতে পারি, তোমার কি বলে তাপমাত্রা স্থির রেখে। তো এই ক্ষেত্রে তাপ দিয়েছি চাপ স্থির রেখে, কিন্তু যেহেতু তাপ দিয়েছি চাপ স্থির, তাপমাত্রা এবং আয়তন দুটোই চেঞ্জ হয়েছে, সুতরাং আমরা বলতে পারি এই ক্ষেত্রে অন্তঃস্থ শক্তিরও পরিবর্তন হয়েছে, কারণ অন্তঃস্থ শক্তি তাপমাত্রার পরিবর্তনের সাথে রিলেটেড এবং কৃতকাজ আয়তনের পরিবর্তনের সাথে রিলেটেড। তোমরা এই মনে রাখবে, ইন থার্মোডাইনামিক ওয়ার্ক মিন চেঞ্জ অফ ভলিউম, ইন থার্মোডাইনামিক্স চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি মিন চেঞ্জ অফ টেম্পারেচার, তাপমাত্রা পরিবর্তনে অন্তঃস্থ, তাই দুটেই চেঞ্জ হয়। 3 নাম্বার বলছিলাম এই প্রক্রিয়া তখনই ঘটবে যদি আমি খোলা পাত্রে ঘটাই। আর তারপরে যেটা বললাম সেটা হচ্ছে ফার্স্ট ল অফ টিডি। ফার্স্ট ল অফ টিডি ছিল ডিকিউ ইকাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, কিন্তু আমি আপনার এই দুটা সূত্র একটু বললাম, আপনারা এখন মনে রাখার দরকার নাই। সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিপি ইকাল টু এন সিএন নিচে পি, এন সিপি ডিটি লেখা যায়, এন সিবি ডিটি, এন মানে মোল সংখ্যা, সি মানে মোলার আপেক্ষিক তাপ কিন্তু এটা স্থির চাপে, সিভি মানে মোলার আপেক্ষিক তাপ কিন্তু স্থির আয়তনে। তো এনসিভি ডিটি, ডিটি মানে তাপমাত্রা পরিবর্তন, আর ডিডাব্লিউ মানে যেহেতু চাপ স্থির পি ডেল ভি। এটা ক্ষুদ্র স্কেলে, আপনি যদি বড় স্কেলে দেন খালি ডি এর জায়গায় ডেল বসেও আপনি অঙ্কটা লিখতে পারেন। এটা আপনাদেরকে বুঝালাম, আর এটা কিভাবে আসে সেটা পরে গান আপনারা জানতে পারবেন আর কি। আর বললাম যে নির্দেশক চিত্র, পি বনাম ভি লেখচিত্র, পি বনাম ভি লেখচিত্র যখন ড্রয়িং করবেন তখন আপনাদেরকে গ্রাফ অঙ্কনের পূর্বে দেখতে হবে এই গ্রাফ এটা কোন সূত্র মেনে চলে। তা আমরা জানি সবাই সমচাপ প্রক্রিয়া পি ইকাল টু কনস্ট্যান্ট, এই সূত্র মানে। তো পি যদি কনস্ট্যান্ট হয়, পি আছে ওয়াই অক্ষে, তাহলে ওয়াই অক্ষের পরিবর্তন হবে না, শুধু এক্স চেঞ্জ হবে, তার মানে সেটা এক্স অক্ষের প্যারালাল সরলরেখা হবে, এটা লেখচিত্র। আর এই প্রক্রিয়া সমচাপ প্রক্রিয়ার কৃতকাজ বলছি তো, যাই করি তাই করি শেষে কাজ বের করি। তো কাজ বের করার সূত্র হচ্ছে ডাব্লিউ ইকাল টু পি ডেল ভি, ডাব্লিউ ইকাল টু পি ডেল ভি। তাহলে পি চাপ আর ডেল ভি মানে হচ্ছে আপনার আয়তনের পরিবর্তন। তো এখান থেকে ডাব্লিউ ইকাল টু আমরা লিখে দিছি পি ডেল ভি। কেন ডেল ভি, ডিভি লিখলাম না কেন? ডিভি লিখলেও যা হবে, ডেল ভি লিখলেও, যে কথা ডেল ভির জন্য প্রযোজ্য সেটা ডিভির জন্য প্রযোজ্য, কিন্তু যেটা ডিভির জন্য প্রযোজ্য সেটা ডেল ভির জন্য প্রযোজ্য নাও হতে পারে। অল্প আয়তন পরিবর্তনে চাপ স্থির থাকে, কিন্তু বেশি আয়তন পরিবর্তনে চাপ স্থির নাও থাকতে, কিন্তু এই প্রক্রিয়ায় আপনি যতই আয়তন চেঞ্জ করেন না কেন প্রক্রিয়ার নামই সমচাপ প্রক্রিয়া, তাই চাপ স্থির থাকে, তাই ডাব্লিউ ইকাল টু পি ডেল ভি। আশা করি এবার শিউলি হক দিস আইডিয়া আপনি ক্লিয়ার হয়েছেন, আশা করি এবার আপনি ক্লিয়ার হয়েছেন। এবার আমাদের লাস্ট প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নাম অঙ্ক একটু পরে হবে, এই প্রক্রিয়া লাস্ট প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যাডিয়েবেটিক প্রসেস। অ্যাডিয়েবেটিক প্রসেস
হ্যাঁ, ওয়ার্কটা তো বললাম যে আমরা তো বলেছি রে ভাই, কাজ বের করার দুইটা সূত্র, একটা ডাব্লিউ ইকাল টু পি ডেল ভি আর একটা ডাব্লিউ ইকাল টু, আপনারা পড়ছিলেন না কাজ বের করার সূত্র বলের ক্ষেত্রে এফ এস পড়ছিলেন, যদি এফ ডট এস পড়ছিলেন বা এফ এস কস থেটা পড়ছিলেন, আর যদি ধ্রুব বল না হয় পরিবর্তনশীল বল হতো তখন এরকম পড়ছিলেন ইন্টিগ্রেশনে যে এটা এস না দিয়ে এক্স দিতে পারি, এফ এক্স কস থেটা এক্স আই টু এক্স এর। তো এখানে এক্স এর রেসপেক্টে না, এখানে ভি এর রেসপেক্টে যদি প্রেশার বল, ওইখানে যেমন ধ্রুব বল, এখানে ধ্রুব চাপ নাকি পরিবর্তন, যদি ধ্রুব চাপ হয় তাহলে ডাব্লিউ ইকাল টু পি ডেল ভি বা ডিভি, আর যদি পরিবর্তনশীল হয় তাহলে পি ডিভি, এটাকে ইন্টিগ্রেশন করতে হয় ভি আই টু ভি এফ দিয়ে তারপরে সূত্র বের করতে হয়। তো আলটিমেটলি আমরা এটা ব্যবহার করেছি, আশা করি এবার সবাই বুঝে গেছো। লাস্ট প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, কোনো সমস্যা নাই, না বুঝলে আমি আবার বলবো, এত তাড়াহুড়া করা কিছু নাই, যাদের বেশি তাড়া আছে তারা পরে দেখে লিও, টেনে টেনে দেখে লিও, কারণ এখানে অনেক ধরনের স্টুডেন্ট আছে, কমা ভালো সব স্টুডেন্ট সবাক শেখান লাগবে আর কি, ঠিক আছে। আমাকে সবার দায়িত্ব দেওয়া হয়েছে। অ্যাডিয়েবেটিক প্রসেস, কোনো সমস্যা নেই, তোমরা নির্ভয়ে কোশ্চেন করতে পারো, আমার কাছে কোশ্চেন করলে আমি মন খারাপ করি না, তবে রিলেভেন্ট কোশ্চেন করবে, কোনো ব্যক্তিগত প্রশ্ন করবে না। তো দেখো যেটা নিয়ে কথাবার্তা বলছিলাম আর কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যাডিয়েবেটিক প্রসেস। অ্যাডিয়েবেটিক প্রসেস, অ্যাডিয়েবেটিক প্রসেস, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, এই হাবিব তুই বুঝতে পারছিস বাবা? প্রশ্ন তোকে বললাম, তুই বলছিলে আবার বলেন। ওকে ঠিক আছে, ধন্যবাদ আর কি। এবার শুরু করছি। প্রক্রিয়ার নাম রুদ্ধতাপীয়। সত্যটাকে দ্বার রুদ্ধ করে রুখি, ও ভ্রমরটাকে দ্বার রুদ্ধ করে রুখি, কিন্তু সত্যটারে কেমনে করি ভাই, ঠিক আছে। তো যাই হোক, পুরা কবিতা বলতে পারলাম না, কবিগুরুর কথা, অনেক ভাবের কথা, অনেক গভীরের কথা, লেভেলের কথা, অনেক দিন ধরে কবির আমার মাথায় হাত রাখেন নাই, তোমরাও নাই। স্বপ্নাদিষ্ট আগে হতাম, তখন অনেক সাহিত্যিক কথাবার্তা এই মুখ দিয়ে নির্ঝরিত হইতো আর কি। তো যেটা বলতে চাই, তোমরা আবার একটু শোনো কান খুলে। অ্যাডিবেটিক প্রসেস, রুদ্ধ 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 করা। রুদ্ধ করা মানে এমনভাবে রুদ্ধ করা যে ভিতর থেকে কোনো কিছু বাইরে যাবে না, বাইরে থেকে কোনো কিছু ভিতরে আসবে না। তো আসলে ভিতর থেকে সিস্টেম, এখানে কিসের ভিতরে? সিস্টেমের ভিতরে। তো সিস্টেমের ভিতরে যা আশা করে কি, তাপমাত্রা তো একটা বৈশিষ্ট্য, চাপ বৈশিষ্ট্য, যা আশা করে যে জিনিসটা তার নাম হচ্ছে তাপ। সিস্টেমের সাথে পরিবেশের যার আদান প্রদান হয় শক্তির, তা আমাদের এই চ্যাপ্টারের কথা হচ্ছে তাপ গতিবিজ্ঞানে, তাই এখানে যে শক্তির আদান প্রদান হবে তার নাম হচ্ছে তাপ শক্তি। যদি সিস্টেমের সাথে পরিবেশের কোনো তাপের আদান প্রদান না ঘটে, তাহলে উক্ত প্রক্রিয়াকে আমরা উক্ত প্রক্রিয়াকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বললো। আমি আবারও বলছি, আমরা প্রক্রিয়াকে ভাগ করছি অনেকভাবে। আমরা যদি সিস্টেমে তাপ দিই তাহলে সিস্টেমের চাপ, আয়তন, তাপমাত্রা চেঞ্জ হয়। তো আমরা কি করলাম, একবার চাপ স্থির রাখলাম, তাপ দিব কিন্তু চাপ স্থির, একবার আয়তন একবার তাপমাত্রা, নাম হলো, কিন্তু তাপ কিন্তু আদান প্রদান করলাম সেক্ষেত্রে। কিন্তু যদি তাপের আদান প্রদান না করেই যদি এগুলোকে চেঞ্জ করি, তাও তো গ্যাসের অবস্থা চেঞ্জ হয়, কারণ পিভিটি কোনো কিছু চেঞ্জ হওয়া মানে গ্যাসের অবস্থা চেঞ্জ হওয়া। তো যদি তাপের আদান প্রদান না করে পিভিটি কোনো কিছুকে চেঞ্জ করি, তখন যে প্রক্রিয়া হবে সেই প্রক্রিয়ার নাম রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আগে চাপ স্থির থাকতো, আয়তন স্থির থাকতো, তাপমাত্রা। এবার ভালো করে শোনো, যে প্রক্রিয়ায়, সংজ্ঞাটা আগে দেখো, সংজ্ঞাটা আগে ভালো করে দেখবা, ডেফিনেশন। যে প্রক্রিয়ায় সিস্টেমের সাথে পরিবেশের, দেখো ভালো করে দেখো, যে প্রক্রিয়ায় সিস্টেমের সাথে পরিবেশের তাপের আদান প্রদান হয় না, এটা কমপ্লেক্স বাক্য, এর মাঝখানে এটা দিতে হবে, আদান প্রদান হয় না, তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। খুব ভালো করে শুনবে, 3 স্টার, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এটা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ধীরে ধীরে আমি চেষ্টা করবো এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়ানো শেষ হবে সেদিন বুঝবে এই চ্যাপ্টারের অর্ধেক পড়ানো শেষ হয়ে গেছে। আমি তোমার শুধু এটা বলে রাখলাম আর কি, তার মানে বুঝতেই পারতেছো সবচাইতে বেশি সময় ধরে আমরা যেটা পড়বো সেটা এটা। শুধু 1 ক্লাস নেই, এটা হয়তো আরও 2 ক্লাস আপনাদেরকে পড়াবো।
আর সেকেন্ড ল পড়াবো হয়তো বা 2 ক্লাস, এনট্রপি পড়াবো 1 ক্লাস 3 ক্লাস, আর থার্মোডাইনামিক্স আর হয়তো বা 6 ক্লাস লাগবে এই চ্যাপ্টার শেষ করতে। টোটাল 6 ক্লাস। আজ 1 তারিখ, 6 × 2 = 12। আমি বলছিলাম পূজার আগে আপনাদেরকে এই চ্যাপ্টার শেষ করে পরীক্ষা নিয়ে সুন্দর করে বিদায় দেব, আপনারা চিন্তা করবেন না আর কি, ঠিক আছে? তো চলে আসেন আর কি, ডেফিনেশন সংজ্ঞা শিখালাম। এরপর আপনাদেরকে যে জিনিসটা শেখাবো, সমতাপীয় প্রক্রিয়ার উদাহরণ সমুদ্রপৃষ্ঠ অথবা ওই যে পাত্রে পানি নিয়ে উত্তপ্ত করা, খোলা পাত্রে, যে কোনো খোলা পাত্রে সংগঠিত প্রক্রিয়ায় সমচাপ প্রক্রিয়া। এবার আসেন সংজ্ঞা গেল, এবার বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সাথে কথা বলি। প্রথম বৈশিষ্ট্য, মনোযোগ দিয়ে বুঝবেন ভাই, ভালো করে বুঝেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা তো দেখতেই পাচ্ছেন, প্রথম বৈশিষ্ট্য দেখতেই পাচ্ছেন, তাপের আদান প্রদান হয় না। তাপের আদান প্রদান হয় না, তো তাপের যদি আদান প্রদান না হতে হয় তাহলে আপনি যে প্রক্রিয়াটা ঘটাবেন যার ভিতর, তার নাম সিস্টেম। সেই সিস্টেমটাকে এবার কিন্তু এরকম হয়তো, আপনাদের বারবার বলছি, যদি কোনো সিলিন্ডারের গায়ে এরকম করা থাকে তাহলে বুঝবেন এগুলোকে বলা হয় কুপরিবাহী। এই যে দেখেন, এর ভিতরে যদি এবার গ্যাস রাখেন, এবার কিন্তু ভিতর থেকে কোনো গ্যাস নট বাইরে অথবা বাইরে থেকে কোনো গ্যাস নট ভিতরে, তার মানে অবশ্যই সিস্টেমটিকে অথবা ব্যবস্থাটিকে তাপ সিস্টেম, সিলিন্ডার অথবা পাত্রটিকে তাপ কুপরিবাহী হতে হবে, সবাই মনোযোগ দাও। সিস্টেম অথবা সিলিন্ডার অথবা পাত্রটিকে তাপ কুপরিবাহী হতে হবে, কারণ ভিতরের তাপ বাইরে আসা যাবে না, বাইরের তাপ ভিতরে আসা যাবে না। 2 নাম্বার, সেটা হচ্ছে পরিবেশের, এটা সমষ্ণ প্রক্রিয়ার উল্টা। ওইখানে সুপরিবাহী ছিল সমষ্ণের ক্ষেত্রে, এখানে পরিবেশের তাপ গ্রাহিতা অথবা ধারণ ক্ষমতা, অর্থাৎ প্রয়োজনে তাপ ছেড়ে দেওয়া বা তাপ গ্রহণ করার যে ধর্ম, সেটাকে আমরা বলি তাপ গ্রাহিতা অথবা তাপ ধারণ ক্ষমতা সর্বনিম্ন হতে হবে। ভালো করে বুঝো। এখন একটা জিনিস উদাহরণ দিই ভাই, আপনার বাড়িতে আপনি তালা দিয়ে রাখলেন, বদ্ধ করে রাখলেন, সব করলেন, কিন্তু আপনার বাড়ির আশেপাশের মানুষ যদি খারাপ হয় তাহলে আপনার বাড়ির চুরি হবে, যতই তালা আপনি দিয়ে রাখেন ভাই। তো ব্যাপার হচ্ছে, আপনি যতই তাপ কুপরিবাহী দেন, কোনো পদার্থই 100% তাপ কুপরিবাহী না। যদি পরিবেশের তাপ গ্রহণের প্রবণতা খুব বেশি হয় তাহলে এখান থেকে জোর করে সে তাপ বের করে নিবে আর কি। আবার অর্থাৎ কি হবে, ফিল করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি যখন পিস্টনটাকে নিচের দিকে নিয়ে আসবো, তখন আয়তন কমে যাবে, নিচে নিয়ে আসলে আয়তন কমে যাবে, আয়তন কমলে অণুগুলোর মধ্যে সংঘর্ষ হবে, তাপটা বেড়ে যাবে, চাপ বেড়ে গেলে তাপমাত্রাটাও বেড়ে যাবে। তো এখানকার তাপমাত্রা যদি বেড়ে যায় পারের কম, তাহলে তাপ ভিতরটা বাইরে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এ বাধা দেবে। কিন্তু যদি বাইরের তাপ গ্রাহিতা বেশি হয় তাহলে 100% কিছু হলেও তাপ লিকেজ হয়ে যাবে। তাই ওটা বলছি। কিন্তু যদি পরিবেশের তাপের প্রতি, অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে যারা আছে তারা যদি যে কোনো ব্যাপারে যদি ধার্মিক হয়, তারা যদি ন্যায়পরায়ণ হয়, আপনার জিনিসের প্রতি তাদের যদি ওই পরিমাণ যদি না থাকে আর কি, নিগ্রাহিতা না থাকে, মানে পাওয়ার আকাঙ্ক্ষা না থাকে, মানে ডিজার যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভেতর থেকে তাপ যাবে না। আবার উল্টা কথাও প্রযোজ্য, আপনি উপরে তুলে নিয়ে গেলেন, তাহলে আয়তন বেড়ে গেল, চাপ কমে গেল, তাপমাত্রা কমে গেল, ভেতরের তাপমাত্রা কমে গেল, বাইরের বেশি। যদি পরিবেশের তাপ গ্রাহিতা বা ধারণ ক্ষমতা বেশি হয় তাহলে ও তাপ ভিতরে দিয়ে দিবে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। প্রথম কথা হচ্ছে, সিস্টেম বা সিলিন্ডারটিকে তাপ কুপরিবাহী হতে হবে, যাতে ভিতর থেকে তাপ বাইরে না যেতে পারে, বাইরে থেকে ভিতরে না আসতে পারে। 2 নাম্বার, পরিবেশের তাপ গ্রাহিতা ধারণ ক্ষমতা সর্বনিম্ন হতে পারে। 3 নাম্বার, যে জিনিসটা আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই ঘটনা এটি খুবই দ্রুত প্রক্রিয়া, অর্থাৎ প্রক্রিয়া আপনারা একটু মাথায় রাখবেন। অথবা 4 নাম্বার, আমরা বলতে পারি চাপের পরিবর্তন দ্রুত এবং হঠাৎ হতে হবে। চাপের পরিবর্তন দ্রুত এবং হঠাৎ হতে হবে। ভালো করে বুঝো। যদি ব্যাপারটা এরকম ফিল করো, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখায়। তোমরা দেখো, খুব জোরে আমি যদি খুব ফাস্ট হাতটাকে তালি দিই, তাহলে হাত দেখবে গরম হয়ে গেছে। এরকম করো, তাহলে দেখো সবাই নিজে নিজে করো, দেখো হাতের ভিতরে তাপ উৎপন্ন হয়েছে। কিন্তু আমি যদি এরকম করি,
শব্দই হলো না, ওই তাপ বাইরে চললো। আমি যদি খুব ধীরে ধীরে আইনে আর দুইটা হাত জোড়া লাগাই, তাহলে তাপ উৎপন্ন হবে না, কারণ ওইখানকার তাপমাত্রা বাড়বে না, কারণ ওই তাপটা পরিবেশে বিলাই গেছে। কিন্তু খুব দ্রুত করলে ওই তাপটা ওইখানেই থেমে যাবে, ফলে এই হাতের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আশা করি তোমরা কথাটা বুঝতে পেরেছো। তাই অবশ্যই চেষ্টা করতে হবে চাপের পরিবর্তন খুব দ্রুত। আগেরটা ছিল সমস্ত প্রক্রিয়া ধীরে ধীরে, এটা দ্রুত। তাই তোমরা মনে রেখো, কোনোদিনও বলে দিবে না রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমার কথা শুনে রাখো, যদি কোনো অঙ্কের মধ্যে হঠাৎ অথবা দ্রুত এই কথা থাকে, হঠাৎ অথবা দ্রুত চাপের পরে, তাহলে কোনো কথা ছাড়া ধরে নেবে দিস ইজ এ অ্যাডিয়াবেটিক প্রসেস, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, চাপের পরিবর্তন দ্রুত হতে হবে। এরপর যে এটা খুব ভালোভাবে মনে রাখবে, সেটা তোমাদেরকে আমি বলেছিলাম, তোমাদের যদি ভুল না হয়, তোমাদের মনে আছে তোমাদেরকে বলছিলাম রুদ্ধতাপীয় প্রত্যেকটা প্রক্রিয়ায় একটা পিভি এবং টি এর একটা গাণিতিক সম্পর্ক, একটা ফাংশন। পিভি লেখচিত্রের ক্ষেত্রে পি এবং ভি এর মধ্যে একটা সম্পর্ক থাকবে, তার মানে পি এবং ভি এর মধ্যে একটা ফাংশনাল সম্পর্ক আছে যেহেতু, তাহলে অবশ্যই সেখান থেকে একটা লেখচিত্র অঙ্কন করা যাবে। সেই লেখচিত্রের ক্ষেত্রে যদি তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ারও লেখচিত্র আঁকো, সমষ্ণরও আঁকো, সমষ্ণর ডাইকে দেখাইছিলাম, তাহলে দেখবে রুদ্ধতাপীয় লেখ 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 মানে লেখচিত্র, বা রুদ্ধতাপীয় লেখ সমষ্ণ লেখ অপেক্ষা, সমষ্ণ লেখ অপেক্ষা অপেক্ষা খাড়া। খাড়া শুধু খাড়াই না, আমি ওইখানে ছিল ঢালু আর এটা হচ্ছে খাড়া। কতখানি খাড়া সেটাও তোমার বলে দিলাম, এখন বোঝার দরকার নেই কিছু, তুমি তো এর নামই শোনো নেই। এর নাম হচ্ছে গামা। আপাতত মনে রাখো, গামার নাম হচ্ছে, গামার বাংলা হচ্ছে রুদ্ধতাপীয় সূচক। একটু পরে দাও মা, একটু 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 শেষ করে দেবো। খাড়া হচ্ছে গামা, তো এই গামা গুণ খাড়া, কত গুণ খাড়া সেটাও আমি বলে দিচ্ছি। খাড়া, কিন্তু এটা মাথায় রেখো, গামা গুণ খাড়া। আপাতত গামার রুদ্ধতাপীয় সূচক, গামার পরিচয় বলেছি, গামা রুদ্ধ তাপীয় সূচক। ওকে ওকে, প্লিজ প্লিজ কাম, প্লিজ কাম, প্লিজ কাম, ফার্স্ট ফার্স্ট, সো ফার্স্ট। ওকে, থ্যাংক ইউ। ওকে, রুদ্ধ তাপীয় সূচক এটার নাম। তাহলে এটাও একটা এমসিকিউ পরীক্ষায় আসে, যে রুদ্ধ তাপীয় লেখ সমষ্ণ লেখ অপেক্ষা কতখানি খাড়া, গামা গুণ খাড়া। এবং এবার লাস্ট সবচাইতে ইন্টারেস্টিং যে ব্যাপারটা তোমাদেরকে বলবো, তোমরা খুবই মজা পাবে, খুব ভালোভাবে মনে রাখো, খুব ভালোভাবে মনে রেখো। সেটা দেখো, একটা জিনিস ভালো করে ভাবো, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, সমচাপীয় প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, সম আয়তন প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতেও কোনো না কোনো তাপীয় ধর্ম স্থির থাকবে। তো বিজ্ঞানী ক্লোসিয়াস এই তাপীয় ধর্মের একটা নাম দিয়েছে, তার নাম দিয়েছেন এনট্রপি। আবারও বলছি, তার নাম দিয়েছেন এনট্রপি। তো তোমাদেরকে একটু বলে দিচ্ছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, তাপীয় প্রক্রিয়ায় প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে, এনট্রপি স্থির থাকে, এটা মাথায় রাখো। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এনট্রপি স্থির থাকে। এনট্রপি জিনিসটা কি, এটা জানতে হলে এই চ্যাপ্টারের লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র না পড়া পর্যন্ত বোঝা যাবে না। শুধু এটা মনে রাখো, এনট্রপি মানে সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাণ। তাপ দিলে অণুগুলো বেশি বিশৃঙ্খল হয়, তাপ কমাইলে বিশৃঙ্খলতা কম হয়। কিন্তু তুমি যদি সিস্টেমে তাপ না দাও, তাহলে অণুগুলো আগেও যেমন বিশৃঙ্খল ছিল তেমনই বিশৃঙ্খল থাকবে। তো এনট্রপি দ্বারা বোঝানো হয় চেঞ্জ অফ বিশৃঙ্খলতা, ঠিক আছে, বিশৃঙ্খলতার পরিমাপ। আর চেঞ্জ অফ এনট্রপি মানে বিশৃঙ্খলতার চেঞ্জ আর কি, ঠিক আছে। এটা তোমরা একটু মনে রেখো, এনট্রপি মানে বিশৃঙ্খলতা। তাপ দিলে বিশৃঙ্খলতা বাড়ে তথা এনট্রপি বাড়ে, তাপ অপসারণ করলে বিশৃঙ্খলতা কমে বা এনট্রপি কমে। আর তাপের আদান প্রদান না হলে বিশৃঙ্খলতা বাড়েও না কমেও না, ফলে বিশৃঙ্খলতা স্থির থাকে, দ্যাট মিনস এনট্রপি স্থির থাকে। এই কয়টা বৈশিষ্ট্য তোমাদেরকে একদম মাথায় পুরে নিতে হবে আর কি। কমেন্ট করো বুঝতে পেরেছো কিনা। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। আমি আরেকবার বলতেছি, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের সাথে পরিবেশের তাপের আদান প্রদান হয় না, তাকে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো সমষ্ণ প্রক্রিয়ার প্রায় উল্টা। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যেটা, এটাকে তাপ, সিস্টেমটিকে তাপ কুপরিবাহী হতে হয়, পরিবেশের তাপ ধারণ ক্ষমতা কম হতে হয়। 3 নম্বর বৈশিষ্ট্য, এটি দ্রুত প্রক্রিয়া। 4 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে চাপের পরিবর্তন দ্রুত এবং হঠাৎ হয়।
5 নাম্বার যেটা বললাম রুদ্ধতাপীয় লেক সমষ্ণ লেক অপেক্ষা অধিক খাড়া। 6 নাম্বার যেটা বললাম রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে। এনট্রপি সম্বন্ধে তোমাদেরকে আমি বললাম এনট্রপি মানে বিশৃঙ্খলতা। যেহেতু সিস্টেমের সাথে পরিবেশের তাপের আদান প্রদান হয় না, তাই সিস্টেমের কোনো বিশৃঙ্খলতা চেঞ্জ হয় না। এবং বিজ্ঞানী ক্লোসিয়াস এনট্রপি আবিষ্কার করেন, বিজ্ঞানী ক্লোসিয়াস এনট্রপি আবিষ্কার করেন। এবং এনট্রপি, তাহলে আজকের পর থেকে তোমাদেরকে একটা তথ্য বলে দিই, একটা তথ্য বলি, ভালো করে শোনো। তোমরা যখন 10ম অধ্যায় পড়েছিলে তখন পড়েছিলে যে তাপ, গতি ও ধর্ম, যে গ্যাসের অবস্থা 3টি, তাপ দিলে গ্যাসের 3টি জিনিস চেঞ্জ হয়, পিভিটি। কিন্তু আজকে থেকে তোমরা একটু মনে রেখো, যদিও পরীক্ষায় এলে ওঠেই দিবা, কিন্তু আজকে থেকে মনে রেখো তাপ দিলে গ্যাসের 4টি তাপীয় ধর্ম চেঞ্জ হয়। একটা হচ্ছে তাপমাত্রা, একটা চাপ, একটা আয়তন, এবং আর একটা হবেই এরকম কথা না, এটা নির্ভর করবে কেমন প্রক্রিয়ায় ঘটাচ্ছি, কি অবস্থায় ঘটাচ্ছি। তবে হতে পারে চাপ চেঞ্জ হতে পারে, আয়তন চেঞ্জ হতে পারে, তাপমাত্রা চেঞ্জ হতে পারে, আর একটা যে জিনিস চেঞ্জ হতে পারে গ্যাসের, সেটা হচ্ছে এনট্রপি। তোমরা এটা একটু মাথায় রেখো। এনট্রপি আর একটি তাপ গতীয় ধর্ম। তাপমাত্রা যেমন তাপগতীয় ধর্ম, চাপ যেমন গ্যাসের তাপগতীয় ধর্ম, এটাও তেমনি এনট্রপিটাও তাপগতীয় ধর্ম। কনফিউজড হবে না, আমার কথাগুলো দরকার হলে আরেকবার রিপিট করে তোমরা টেনে শুনবে। তো প্রথমে শিখালাম সংজ্ঞা, তারপর শিখালাম বৈশিষ্ট্য। শর্ত একটাই, চাপের পরিবর্তন হঠাৎ এবং দ্রুত হতে হবে। চাপের পরিবর্তন হঠাৎ এবং দ্রুত হতে হবে, তাহলে সিস্টেমের সাথে পরিবেশের আর তাপের আদান প্রদান হতে পারবে না, কারণ তাপ আদান প্রদান হওয়ার জন্য সময়ের দরকার। কিন্তু আমি যদি দ্রুত ঘটাই তাহলে ওই সময়টাই পাবে না, এনার্জি ট্রান্সফার হতে সময় লাগে। তো চাপের পরিবর্তন হঠাৎ এবং দ্রুত হতে হবে। এবার তোমরা ভালো করে শোনো, পরের যে বিষয়টা তার নাম হচ্ছে উদাহরণ। উদাহরণ সম্বন্ধে তোমাদেরকে বলি, এক্সাম্পলটা ভালো করে তোমরা একটু শুনে নাও। উদাহরণ, টায়ার হঠাৎ বিস্ফোরিত হলে বা ফেটে গেলে ওকে, ধরো একটা স্থির টায়ার হঠাৎ ফেটে গেল, মনে করো কথার কথা। তো যদি চলমান হলেও হবে, চলমান হলে যদিও মেনে নেওয়া উচিত না, তারপরেও আচ্ছা ঠিক আছে আমি টায়ারটা বললাম, সমস্যা নেই, টায়ার হলে হবে, স্থির হোক চলমান। টায়ার যদি হঠাৎ ফেটে যায় তাহলে কি ঘটনা ঘটবে তোমরা ফিল করো। টায়ারটা যদি হঠাৎ করে ফেটে যায় তাহলে গ্যাসের আয়তন চেঞ্জ হয়ে যাবে, এবং এখানে আয়তন বাড়ার কারণে চাপটাও চেঞ্জ হয়ে যাবে, চাপটা কমে যাবে। একইভাবে চাপ কমে গেলে তাপমাত্রাও কমে যাবে, কিন্তু পরিবেশ থেকে কোনো তাপমাত্রা এখানে এসে এখানকার তাপমাত্রাকে ব্যালেন্স করতে পারবে না, কারণ তাপ আসার জন্য সময় দেয়। কিন্তু ধীরে ধীরে যখন লিক করে দিচ্ছিল, ধীরে ধীরে যখন গ্যাস বের হচ্ছিল, চাপ কমার ফলে তাপমাত্রা কমতে থাকছিল, কিন্তু বাইরে থেকে তাপ এসে ওইটাকে কাভার করে দিচ্ছিল। তার ফলে এটা মনে রেখে একই ঘটনা, টায়ার লিক করা সমষ্ণ প্রক্রিয়া, শুধু টায়ার চলা সমায়তন প্রক্রিয়া, কিন্তু টায়ার হঠাৎ ফেটে দেওয়া হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবার তোমাদের সাথে যেটা নিয়ে কথাবার্তা হবে, আরেকটা বৈশিষ্ট্য তোমাদেরকে বলতে ভুলে গেছি। তোমরা ওইখানে যেটা দেখছিলা যে সমষ্ণ প্রক্রিয়া কিন্তু বয়েলের সূত্র মেনে চলে, কারণ তাপমাত্রা স্থির থাকে। কিন্তু আমি কিন্তু বলিনি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির, চাপ স্থির, আয়তন। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কেউ স্থির থাকে না, শুধুমাত্র এনট্রপি স্থির থাকে, তাপমাত্রা, চাপ, আয়তন 3টাই চেঞ্জ হয়। তাই রুদ্ধতাপীয় প্রক্রিয়া আরেকটা জিনিস তোমরা একটু মনে রাখবে, ওই বৈশিষ্ট্যের মধ্যে মনে রেখো যে এটা বয়েলের সূত্র মেনে চলে না, বয়েলের সূত্র মেনে চলে না। তাহলে কি মেনে চলে? বয়েলের সূত্র কি ছিল? বয়েলের সূত্র ছিল পিভি ইকাল টু কি। তাহলে এ জেনে মেনে চলে, তোমাদেরকে একটু বলে দিই, এ ক্লোসিয়াসের সূত্র মেনে চলে, ক্লোসিয়াসের সূত্র মেনে চলে, অর্থাৎ পিভি টু দি পাওয়ার গামা ইকাল টু কে। একটু বলি, সূত্রটা আগের মতোই, খালি এই যে গামা রে ভাই, গামা, তোমরা আলফা পড়ছো, বিটা পড়ছো, গামা, সেই গামা আর কি। পিভি টু দি পাওয়ার গামা ইকাল টু কে, ভি এর উপরে এটা পাওয়ার। তাহলে এখান থেকে আমরা অঙ্ক করার জন্য লিখতে পারবো পিভি ইকাল টু কে হলে লিখি P1 V1 ইকাল টু P2 V2। তো এখান থেকে লিখবো P1 V1 গামা ইকাল টু P2 V2 গামা, এটা লেখা যাবে। P1 V1 গামা ইকাল টু P2 V2 গামা, এটা লেখা যাবে। এটা দিয়ে আমরা ম্যাথ করবো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ম্যাথ করবো এই সূত্র দিয়ে, P1 V1 গামা ইকাল টু P2। এটা কিভাবে আইলো এটা আমি তোমার প্রমাণ করে দেবো, আজকে ক্লাসে হবে না, এটা আমি তোমার প্রমাণ করে দেবো। পিভি টু দি পাওয়ার গামা ইকাল টু কি, কেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা মেনে চলে আর কি। আপাতত আমার কথা বিশ্বাস রাখো এটা। এবার চলো আমি তোমাদের সাথে আর একটু ছোট 2 মিনিট একটু পড়াবো। আজকে বুঝছো প্রচুর বৃষ্টি চলে আসতেছে, আমাকে ছেড়ে দিতে হবে। বৈশিষ্ট্য গেল, সংজ্ঞা গেল, শর্ত গেল। এবার
ফার্স্ট ল অফ টিডি, থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র। সবাই মনোযোগ দাও, আজকে থিওরি ক্লাস। ফার্স্ট ল অফ টিডি, থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র। তা আমরা প্রথম সূত্রটা কি জানতাম? ডিকিউ ইকাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। খুব ইন্টারেস্টিং, মনোযোগ দিবা। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ সিস্টেম কর্তৃক গৃহীত তাপও 0, বর্জিত তাপও 0, কারণ সিস্টেমের সাথে পরিবেশের কোনো তাপের আদান প্রদান হয় না। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারবো 0 ইকাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ ডিডাব্লিউ ইকাল টু মাইনাস ডিইউ। ভালো করে দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো ফিল করো। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতেও কাজ হয়। কাজ করতে গেলে কি লাগে? শক্তি লাগে। যেমন খাবো না, তখন আমার শরীরে সেম ঘটনা। ম্যান, নো প্রবলেম, অ্যাডিয়াবেটিক চেঞ্জ ইকাল টু অ্যাডিয়াবেটিক প্রসেস। নো প্রবলেম। আসলে তোমার বই এই অনুবাদগত এগুলো ভুল করতে, চেঞ্জ আসলে আমরা অন্য ক্ষেত্রে ব্যবহার করি, এটা প্রসেস বলাটাই ভালো আর কি। নো প্রবলেম, তুমি চেঞ্জও বলতে পারবে। ডাজন্ট ফ্যাক্ট adiabatic change and adiabatic process is nothing matter, it is nothing different thing, it is a two are coincident things, ঠিক আছে? দুইটাই সমাপতিত ঘটনা। সো জাস্ট এ ডিফারেন্স অফ phrases or languageal change, তো linguistic change। সো প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা এখান থেকে দেখেন কাজ হবে কিন্তু কিসের বিনিময়ে? অন্তস্থ শক্তির বিনিময়ে। ফলে অন্তস্থ শক্তি কমে যায়। তোমরা জানো কাজ কয় প্রকার? কাজ 2 প্রকার। তাহলে যদি এটা প্লাস হয়, ভালো করে দেখো, যদি অন্তস্থ শক্তি টিউ, ভালো করে বুঝা বলতে হবে, যদি অন্তস্থ শক্তির পরিবর্তন, কাজ ধনাত্মক হলে অন্তস্থ শক্তি পরিবর্তন ঋণাত্মক, এটা দ্বারা বোঝাচ্ছে এরা পরস্পর বিপরীত। এরা পরস্পর এ ইকাল টু মাইনাস বি। তাহলে এ পজিটিভ হলে, হ্যাঁ যাও, এ পজিটিভ হলে বিটা হবে নেগেটিভ, আর এটা যদি নেগেটিভ হয় তাহলে বিটাকে পজিটিভ হতে হবে। কি বলেছি, কে যে বুঝলো তা যায় না। এ ইকাল টু মাইনাস বি, ফিল করো, এই ট্রামটা যদি পজিটিভ হতে হয়, ধরো এটা যদি 5 হয় সমান, তো তাহলে এটাকে তাহলে হতে হবে -5, তবেই এটা পসিবল। এটা দ্বারা বোঝাচ্ছে এ এবং বি পরস্পর মান সমান, কিন্তু ইয়েটা, চিহ্নটা, পরিবর্তনটা বিপরীত। তার মানে কোনো কারণে যদি কৃতকাজ ধনাত্মক হয়, কৃতকাজ তখনই ধনাত্মক হয় যদি সিস্টেমের আয়তন বাড়ে। তাহলে সিস্টেমের যদি আয়তন বাড়ে, কাজ যদি ধনাত্মক হয়, তাহলে অন্তস্থ শক্তি ঋণাত্মক হবে। তাহলে অন্তস্থ শক্তি কমে যাবে। অন্তস্থ শক্তি কমা মানে তাপমাত্রা কমা। ফিল করতে হবে ভাই, না বুঝলে আমি কিচ্ছু বলতে পারবো না। এরা পরস্পর বিপরীত। এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ হলে এটা তবেই পজিটিভ। যদি এ পার -5 হয়, এ ইকাল টু মাইনাস বি, এটা তখনই পসিবল। তাহলে এটা 5, তবেই দেখো দুটো সমান হচ্ছে আর কি। আশা করি এবার তোমরা বুঝতে পারছো। এবার তোমাদেরকে এখান থেকে 2টা অনুধাবনমূলক কোশ্চেন পরীক্ষায় আসবে। তাহলে এটা মনে রাখতে হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া অন্তস্থ শক্তির পরিবর্তনের যে কথা, কৃতকাজ, অথবা উল্টা করেও লেখা যায় ডিইউ ইকাল টু মাইনাস ডিডাব্লিউ, ডিইউ ইকাল টু মাইনাস ডিডাব্লিউ, ডিইউ ইকাল টু মাইনাস ডিডাব্লিউ। যার যেটা খুশি সে সেটা ব্যবহার করবে, যার যেটা খুশি সে সেটা ব্যবহার করবে, কোনো প্রবলেম নেই। যদি কখনো আমরা কাজ বের করতে পারি, তাহলে কাজের আগে মাইনাস দিলে অন্তস্থ শক্তির পরিবর্তন পেয়ে যাবো, অথবা উল্টা, সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন জানা থাকলে তার আগে মাইনাস দিলেই কাজ পেয়ে যাবো। তো তোমাদেরকে একটা আমি জিনিস শেখাই, ভালো করে বোঝো, যে তোমরা বলো তো, টায়ার বিস্ফোরিত হলে গরম নাকি শীতল বাতাস বের হবে? একটু কমেন্ট করো দেখি। শেষ করে দেবো, আজকের পড়া এখানেই শেষ করব। টায়ার বিস্ফোরিত হলে গরম বাতাস নাকি শীতল বাতাস বের হয়? কমেন্ট করো। টায়ার বিস্ফোরিত হলে গরম বাতাস নাকি শীতল বাতাস বের হয়? কেউ কমেন্ট করলা না। ওকে, একজন বলছে গরম বাতাস, একজন গরম বাতাস বলেছো।
নো। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। টায়ার বিস্ফোরিত হলে শীতল বাতাস বের হয় কেন? বের হয় কেন? আজকে এটা বলে তোমাদেরকে ছেড়ে দেব। চলো একটু মুভির স্টাইলে দেখায়। ধরো শাহরুখ খান, আর শাহরুখ খান ডেট হয়ে গেছে আর কি, যাই হোক তারপরেও মানে আলটিমেটলি আমরা যখন ছোটো ছিলাম তোমাদের এতে, তখন শাহরুখ খান মোটামুটি হিট নায়ক ছিল আর কি। তার আগে শাহরুখ খানের স্বর্ণযুগ ছিল আর কি, বুঝছো? তো যাই হোক আর কি, আমি তোমাদেরকে, আচ্ছা যাই হোক, নায়ক শাকিব খান দিয়ে বলে, সে অল টাইম হিট এভারগ্রিন নায়ক আর কি, বুঝছো? সে আমার কাল তোমার কাল তার পরবর্তী 5 কালে হিট নায়ক ছিল আর কি। যাই হোক, শাকিব খান সম্বন্ধে একটু বলি আর কি, সে বাংলাদেশের গর্ব, আমাদের গর্ব। তো ধরো হঠাৎ করে সে যাচ্ছে, বাইক চালায়, হঠাৎ করে তার পাশ দিয়ে যাওয়ার সময় একটা গাড়ির টায়ার, বড় একটা গাড়ির টায়ার বিস্ফোরিত হলো, আর সে সাথে সাথে এরকম করে ফেললো, মানে আর এরকম করে চুলে একটা ঝাঁকি দিয়ে দিল, মানে একটা ঠান্ডা হাওয়া দোল, মন খুলে গেল আর কি, বুঝছো? তো এই টাইপের ব্যাপার। তো আলটিমেটলি একটু লক্ষ্য করো, ঠান্ডা হাওয়ায় মন খুলে যায় আর কি। তো আলটিমেটলি ব্যাপারটা কেন এরকম হলো, তোমাদেরকে গরম না হয় কেন শীতল বাতাস হলো, সেটা একটু ব্যাখ্যা করি। তো দেখো, একটা টায়ারের ভিতর যখন আমরা বায়ু রাখি, ভালো করে ফিল করবে আর কি, টায়ারের ভিতর যখন বাতাস থাকে, তখন বাতাসগুলোকে আমরা টায়ারের ভিতর কীভাবে দিই? উচ্চ চাপে, হাই প্রেসারে কম্প্রেস করে, সংকুচিত করে কিন্তু দেওয়া হয়। তো হঠাৎ করে টায়ার বিস্ফোরিত হলে এই বাতাসগুলো কিন্তু হঠাৎ করে প্রসারিত হয়, কারণ বায়ুমণ্ডলে সে হঠাৎ করে ছড়িয়ে পড়ে বিস্ফোরিত হওয়ার পর। তো হঠাৎ করে যদি আয়তন বেড়ে যায়, তো তোমরা জানো যে আয়তন বেড়ে যাওয়া মানে আয়তনের পরিবর্তন কিন্তু পজিটিভ হওয়া। তা আয়তনের পরিবর্তন পজিটিভ মানে কিন্তু ডিডাব্লিউটাও কিন্তু পজিটিভ হবে। তাহলে কৃতকাজ যদি ধনাত্মক হয়, তাহলে এই যে আয়তন পরিবর্তন করলে ফলে কাজ হলো, এই ধনাত্মক কাজ করতে গেলে এই কাজ করার জন্য তো শক্তি, এই শক্তি তো বাইরে থেকে আসেনি, কারণ হঠাৎ বিস্ফোরিত হয়েছে, পরিবেশটা তাপ আসতে পারে না। তাহলে এই শক্তিটা সে নিজেই ব্যয় করেছে সিস্টেম। ফলে বাতাসের শক্তি, মানে বাতাসের ভিতর যে শক্তি ছিল সেটাই এই কাজটা করছে। তাহলে বাতাসের অন্তস্থ শক্তি কমে যাবে, ফলে অন্তস্থ শক্তির পরিবর্তন নেগেটিভ হবে, ফলে ডিটি তাপমাত্রা পরিবর্তনটাও নেগেটিভ হয়ে যাবে, ফলে তাপমাত্রাটা কমে যাবে। তাহলে সংজ্ঞাটা কীভাবে, তাহলে ভালো করে বুঝো। আমরা যখন উচ্চ চাপে টায়ারের মধ্যে বাতাস রাখি, টায়ার হঠাৎ করে বিস্ফোরিত হলে এই বাতাস পরিবেশে ছড়িয়ে পড়ে, ফলে বাতাসের আয়তন বৃদ্ধি পায়। এই আয়তন বৃদ্ধি করতে যে শক্তির প্রয়োজন হয়, সে শক্তি বাতাসের অন্তস্থ শক্তি থেকে ব্যবহৃত হয়, ফলে বাতাসের অন্তস্থ শক্তি কমে যায়, ফলে বাতাসের তাপমাত্রা কমে যায়, ফলে বায়ু শীতল হয়ে যায়। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। তো একই ক্ষেত্রে তোমরা যে কোনো এরকম আরও অনেক কোশ্চিন আছে, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন বৃদ্ধি পেলে, আয়তন বৃদ্ধি পেলে তাপমাত্রা হ্রাস পায় কেন? ওই একই প্রশ্নের উত্তর, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের সাথে পরিবেশের কোনো আদান প্রদান হয় না। মনোযোগ দাও, ঠিক আছে? ইয়েস, শীতল হাওয়া বের হয়। তো ধন্যবাদ আর কি, তোমরা এটা একটু ট্রাই করে দেখতে পারো। আজকে আমি এখানেই ক্লাসের পরিসমাপ্তি দিয়ে দিচ্ছি, এখানেই তোমাদেরকে পরিসমাপ্তি দিয়ে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। তোমরা বাকি ক্লাসটা দেখে নেবে, আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকের ক্লাস। এই পর্যন্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্র এবং তোমার আর কি বলে কৃতকাজ এবং আরও কিছু সমীকরণ প্রতিপাদন আগামী ক্লাসে হবে। আগামী রবিবার তোমাদের সাথে দেখা হবে। এর মধ্যে তোমরা এই পর্যন্ত যত ক্লাস আছে সব দেখে রাখবে। এবং এর মধ্যে তোমাদেরকে আমি বলে দিই, আগামী তোমাদেরকে বলে দিচ্ছি, নেক্সট ফ্রাইডে সকাল 10 AM 1 আওয়ার ম্যাথমেটিক্যাল এক্সাম হবে, 1 আওয়ার সিকিউ এক্সাম হবে স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটির উপর, বাংলায় লিখে দিছি স্থির তড়িতের উপর। ওকে, আজকের ক্লাস কেমন লাগলো, তোমরা ক্লাস কেমন বুঝতে পেরেছো, একবার একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা না, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে?
হ্যাঁ আগামীকাল এক্সাম, সমস্যা নাই। আমি একটু বলি, আমি টপিক কমাই দিচ্ছি তোমাদেরকে। প্রাবল্য, বিভব এবং কুলম্বের সূত্র, এই 3 টপিকের উপর দাও, এই 3 টপিকের উপর, প্রাবল্য, বিভব এবং কুলম্বের সূত্রের উপর। ওকে, ক্লাস কি বুঝতে পেরেছে? ক্লাস কি তোমরা বুঝতে পারলে? একটু কমেন্ট তো জানাইলে না, আমাকে একটু জানাও। ঠিক আছে তিলোত্তমা, থ্যাংক ইউ। ফয়সাল, ওকে, দারুণ ক্লাস, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। আসলে এটা আমার জন্য না, আমি আসলে দেখতে চাচ্ছি তোমরা আদৌ ক্লাসটা বুঝতে পারছো কিনা, মানে আমি এই ফিডব্যাকটা নিতে চাইছি আর কি। দারুণ তখনই হবে, জোশ তখনই হবে যদি তুমি বুঝতে পারো আর কি। তো সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। তবে শোনো, ক্লাসটা আরেকবার রিভিউ করো, আরেকবার ফার্স্ট টু লাস্ট রিভিউ করো আর কি। ঠিক আছে, আর তোমাদেরকে একটা কথা বলে দিই, এটা আমার অনুরোধ, যারা লাইভ ক্লাস করছে না, এই যে আজকের ক্লাসটা, তারা এর ফলাফল বুঝতে পারবে আর কি। এই ক্লাসটা এখন রিমুভ হয়ে যাবে আর কি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ শরণ। ওকে, এই ক্লাসটা আমি বলি, এই ক্লাসটা যদি মানে আজকে মাফ করলাম, নেক্সট ডে থেকে লাইভ ক্লাস না করলে, যদি লাইভ ক্লাসে আমি 100 নিচে উপস্থিতি পাই, সে ক্লাস রিমুভ করে দেবো, আর 100 জন থাকলে সে ক্লাস রেখে দেবো আর কি। ঠিক আছে, আজকে মাফ করলাম আর কি। থ্যাংক ইউ আর কি, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।